ওকে, আজকে 11ই আগস্ট আমাদের বিসিএসসিবি ট্রান্সটি ওয়েব ডিজাইনার আজকে হচ্ছে 20 নাম্বার ক্লাস। হ্যাঁ, আমাদের ক্লাস চলে যাচ্ছে কিন্তু। সো যা হচ্ছে ডে বাই ডে এগুলো ধরে নেন। তো লাস্ট ক্লাসে আমরা সিএসএস শুরু করছিলাম। আজকে লাস্ট ক্লাসে আমরা একটা প্যাটার্ন করছিলাম, একটা একটু খেয়াল করেন। ওয়েব ফাইল এবং সিএসএস ফাইলগুলো থাকবে কোথায়? সিএস ফোল্ডারের ভিতরে। আচ্ছা, একটু কথা না বলে এদিকে দেখেন যারা কথা বলতেছেন। এটা আমাদের ওয়েব ফাইল। ওয়েব ফাইলের সাথে সিএসএস আছে। ওকে, এরপরে মনে করেন এটা এখানে ওয়েব ফাইল এখানে দেখি, এখানেও নাই এখানে। তারপরে আচ্ছা, এখানে ওয়েব ফাইলগুলোর সাথে কি আছে দেখেন তো, ইমেজ আছে। ওকে, তারপরে এখানে ওয়েব ফাইলের সাথে কি কি আছে? ভিডিও আছে, ইমেজ আছে, অডিও আছে। দ্যাট মিন্স আমি যদি পেন্টে যাই, ভালো করে বুঝুন কিন্তু, কথা কইলে কিন্তু ফরে হইব না। ওকে, আমাদের হচ্ছে যে ওয়েব ফাইলের সাথে কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি, এক যেমন হচ্ছে কি ইমেজ, এরপরে সিএসএস পাচ্ছি আমরা এখন। ওকে, এরপরে হচ্ছে অন্য কোনো ফাইল পাচ্ছিলাম যেমন কি অডিও, আবার ভিডিও। হ্যাঁ, আবার এখানে পিডিএফ পাইতে পারি না আমরা। হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক, যদি আপনার সাইডে পিডিএফ থাকে পিডিএফ আপনি পাবেন। আবার আমরা জেএস জেএস নাম শুনতেছি, চাইলে কি জেএসও পাওয়ার চান্স আছে। এইভাবে আরও অনেক ফাইল থাকতে পারে। হ্যাঁ, অনেক ফাইল আরও থাকতে পারে এরকম। যেমন হচ্ছে যে একটা ফাইলটা এক্সাম্পল আমি দিতে পারি, সেটা হচ্ছে ফন্টস। হ্যাঁ, FONTS। হ্যাঁ, ফন্টস। ফন্টস মিনস হচ্ছে টেক্সট দিয়ে যে লেখাগুলো লিখি ওটার হচ্ছে কি ফন্টস। ওকে, ফাইন। তাহলে দেখেন ওয়েবের সাথে ক ধরনের রিসোর্স আসতেছে দেখেন তো। ইমেজ একটা রিসোর্স, সিএস একটা রিসোর্স, ফাইল বা ফন্টস একটা রিসোর্স, এবং অনেক ধরনের ফাইল আসতে পারে। জেএস একটা রিসোর্স, পিডিএফ রিসোর্স হতে পারে, অডিও ভিডিও রিসোর্স হতে পারে। তাহলে ওয়েবের সাথে আমরা অনেক ধরনের রিসোর্স পাচ্ছি। ওকে, আমি আপনাদেরকে বলছিলাম কি যে রুট ফাইলের মধ্যে সরাসরি ওয়েবগুলো থাকবে এবং অন্যান্য যদি ফাইলগুলো থাকে বা রিসোর্স যেগুলো থাকবে এগুলো আলাদা আলাদা কি ফোল্ডার করে থাকবে, রাইট? ওকে, ফাইন। এবার দেখেন তো জাস্ট এখানে একটা ধরেন, মানে কিছু নোট করতে হবে না, আগে দেখেন জিনিসটা বুঝি আমরা। হ্যাঁ, মনে করেন হচ্ছে যে এটা এখানে রিসোর্স কয়টা আছে? একটা, সিএসএস শুধু। আর মনে করেন যে আপনার এখানে আরও আসলো ইমেজ, অডিও, ভিডিও, দেন আসতে পারে জেস, আসতে পারে ফন্টস, এরকম আরও অনেক কিছু আসতে পারে। তাহলে দেখেন তো এবার এইগুলার এরকম ক্যাটাগরাইজ করে কি সুবিধা পাচ্ছিলাম আমরা? কি মনে হয় আপনাদের? এগুলো এরকম ক্যাটাগরাইজ করে আলাদা আলাদা ফোল্ডার করলে কি সুবিধা পাই আমরা? মানে সহজে আমরা অ্যাক্সেস করতে পারছি। যখন সিএসএস ফাইলগুলো দরকার সিএস ফোল্ডারে গেলে আমরা পেয়ে যাচ্ছি, জেএস দরকার জেএস ফোল্ডারে গেলে পেয়ে যাচ্ছি। আবার যদি সবগুলো যদি যেখানে ওয়েব ফাইল আছে এখানে থাকতো তাহলে একটা হিজিবিজি হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, তাহলে একটা গোছানো হচ্ছে জিনিসটা, রাইট? এবার যদি আমরা এটা আরেকটু গোছাতে পারি তাহলে আরো বেটার না? কিরকম দেখেন, আমার ওয়েব ফাইলের সাথে সাপোর্টেড যতগুলো ফাইল আছে এগুলো সবগুলোকে বলতেছি রিসোর্স। কি বলতেছি? রিসোর্স। URCEES, রিসোর্স। হ্যাঁ, যেহেতু এগুলো সবগুলো রিসোর্স, আমরা যদি একটা আরেকটা টিক্স করি, এখানে একটা ফোল্ডার যদি করতে পারি এরকম রিসোর্স, এবং এই সবগুলোরে আমরা কি ধরে যদি রিসোর্স ফোল্ডারের মধ্যে রেখে দিই, তাহলে এই স্ট্রাকচার একটু গোছানো হচ্ছে না আরো? জাস্ট রুটের মধ্যে ওয়েব ফাইলগুলো থাকবে, আর ওয়েবের সাথে বাদ বাকি যত রিসোর্স আছে সবগুলো থাকবে কিসের মধ্যে? ওই রিসোর্সের দরকার হলে আবার এখানে আসলেন, এখানে আরো করে ক্যাটাগরাইজ করে আছে। এখানে হচ্ছে আপনার যখন যেটা দরকার ওটাতে ঢুকলে আপনি পেয়ে যাবেন। ইভেন আমি মেবি একদিন বলছিলাম আপনাদেরকে, আমরা প্রফেশনাল কাজ করার সময় আমরা আরো ভাঙি। ইমেজে গেলে আপনার ওয়েবসাইটে ধরো 5 ধরনের ইমেজ আছে। স্লাইডারের ইমেজ, লোগোর ইমেজ, তারপর মনে করেন কন্ট্যাক্ট পেজের ইমেজ, প্রোডাক্টের ইমেজ, এগুলোর আমরা কি করে আলাদা ফোল্ডার করে রেখে দিই যাতে আরো সহজে অ্যাক্সেস করা যায়। তো এভাবে আপনারা এগুলো ক্যাটাগরাইজ করবেন। এভাবে করলে জিনিসটা আরো বেশি প্রফেশনাল হয় আর কি। কিন্তু এখানে একটা কারেকশন আছে, সেটা হচ্ছে যে আমাদের নর্মালি আমরা যে অ্যাসেটটা এখন ফলো করি আর কি, এই রিসোর্সকে বলা হয় অ্যাসেট। ASSETS, অ্যাসেটস। হ্যাঁ, রিসোর্সকে কি বলা হয়? অ্যাসেট বা অ্যাসেটস। তো এই জন্য হচ্ছে আমরা ফোল্ডার যখন ক্রিয়েট করবো, রিসোর্স এগুলো ঠিক আছে, এগুলোকে ফোল্ডারের নাম দিব হচ্ছে যে অ্যাসেট হিসাবে। রিসোর্স দিব না ফোল্ডারের নাম, বাট এগুলো আমাদের রিসোর্স।
অডিও ভিডিও হলো রিসোর্স, ইমেজ হলো রিসোর্স, সিএস হলো রিসোর্স, অন্য ধরনের ফাইল থাকলে সেটাও রিসোর্স, জেএস পিডিএস এভরিথিং যেগুলো ওয়েবের সাথে কাজ করতে হয় সবগুলো ওয়েবের কি রিসোর্স। তবে ফোল্ডার করার সময় ফোল্ডার না হবে কি অ্যাসেট, দুইটা একই জিনিস, রিসোর্স যেটা অ্যাসেট সেটা একই জিনিস। জাস্ট এখানে যেহেতু এখন একটা স্ট্যান্ডার্ড চলতেছে যে অ্যাসেট দিয়ে, তা আমরা নিজেরা ওটা কি সবাই ওটা ফলো করব, তাহলে ওই মার্কেটে যে স্ট্যান্ডার্ড চলতেছে ওটার সাথে আমরা কি একটা ম্যাচ করে চলতে পারবো আর কি। তাহলে আজকে থেকে তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, আমাদের হচ্ছে যে রুট ফোল্ডার থাকবে একটা প্রজেক্ট নামের অনুযায়ী, লাইক আজকে হচ্ছে কি ডে 20, এটার মধ্যে ওয়েব ফাইল থাকবে, সরি এটার মধ্যে ওয়েব ফাইল থাকবে লাইক index.html। এই ওয়েব ফাইলগুলোর সাথে একটা ফোল্ডার থাকবে জাস্ট, তার নাম হচ্ছে কি অ্যাসেটস। আর অ্যাসেটসের ভিতরে যত ধরনের অ্যাসেট আমাদের আছে লাইক সিএসএস, সেগুলো থাকবে সিএসএস ফোল্ডারের ভিতরে। যদি জেএস আসে সেগুলো থাকবে কি জেএস ফোল্ডারের ভিতরে, জেএস মিন জাভা স্ক্রিপ্ট। এরপরে হচ্ছে যদি আমাদের ইমেজ আসে তাহলে সেগুলো থাকবে ইমেজ ফোল্ডারের ভিতরে। আমাদের যদি আপনার মনে করেন আর কি আসতে পারে, ফন্টস আসতে পারে, সেগুলো ফন্টসের ভিতরে থাকতে পারে। অডিও ভিডিও পিডিএফ আরও লটস অফ টাইপের ফাইল থাকতে পারে, সেগুলো যদি আলাদা একটা ফাইল বানাতে পারেন, ফোল্ডার বানাতে পারেন, নাম হচ্ছে ফাইল দিয়ে, তাহলে ওগুলো সবই ফাইলের মধ্যে থেকে গেলো। তাহলে জিনিসগুলো আরও বেশি কি অর্গানাইজ হয়ে গেলো। দেখেন এটা একটা একদম সুন্দর সিম্পল একটা জিনিস। আর আপনার ওয়েব ফাইল এখানে 10টা আসুক কোনো প্রবলেম, 10টার সাথে যে অ্যাসেটগুলো কাজ করে সেগুলো কোথায় থাকবে অ্যাসেটের ভিতরে। ঘটনা ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে একটু কাজ করে ফেলেন সবাই। এরপর হচ্ছে আমি কোডিংয়ে যাব। অ্যাসেটের ভিতরে এরকম আজকে থেকে সবার ফাইল ফোল্ডার যেন এরকম থাকে, কোনো মিসম্যাচ যেন না হয়। প্লিজ সবাই একটু ভালো করে জিনিসটা বুঝেন, ওয়েবের সাথে যত ধরনের রিসোর্স থাকবে সবগুলো অ্যাসেট ফোল্ডারের মধ্যে থাকবে। আর অ্যাসেট ফোল্ডারের ভিতরে এগুলা অ্যাসেট যেগুলো থাকবে এগুলা ক্যাটাগরাইজ অনুযায়ী থাকবে। লাইক সিএসএস ফাইলগুলো অলওয়েজ থাকবে কোথায়, সিএস ফোল্ডারের ভিতরে। ইমেজ ফাইলগুলো কোথায় থাকবে, ইমেজ ফোল্ডারের ভিতরে। এভাবে সবগুলো ক্যাটাগরাইজ হবে। এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল এখানে দাঁড় করালাম, ফরম্যাট দাঁড় করালাম। এবার যদি আপনাদের আরও কোনো অ্যাসেট আসে সেটা অন্য কোনো টাইপের, তাহলে সেটার জন্য আপনি ফোল্ডার করতে পারেন, রাখতে পারেন। আশা করি অনেকের হয়ে গেছে, বাকিরা করে ফেলেন। ওকে ফাইন, তাহলে হয়ে গেল আমাদের। হ্যাঁ, এরপর হচ্ছে এগুলোর আবার আমরা এডিটরে নিয়ে যাই। আমাদের নোটপ্যাড প্লাস প্লাস, এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে করবো, আমাদের আরও কিছুদিন এটাতে করার দরকার। হ্যাঁ সবাই করি, আমরা নোটপ্যাড প্লাস প্লাসেই করি, শিখেন। ডে 20টা আমি হচ্ছে এডিটরে ওপেন করে দিচ্ছি। এই আমার ডে 20 এডিটরে চলে আসছে, ইন্ডেক্স ফাইলটা ওপেন করে নিচ্ছি। এই ইন্ডেক্স ফাইল নর্মালি প্রথমে আমাদের কাজ কি HTML কোড নিয়ে আসা নাকি? ওকে ফাইন, তো HTML কোড আনার জন্য প্রতিদিন কোড করার দরকার নেই, আগে ছিল, এটা আমি নিয়ে আসতেছি। এবার বডি ক্লোজ HTML কোড ক্লোজ, ওকে ডান। এই কোড দেখা যায়? আচ্ছা, এখানে আপনি একটু খেয়াল করেন তো, আমি একটা লিঙ্ক করলাম, সিএস ফাইলের লিঙ্ক দেখা যায়? ওকে ফাইন, এইভাবে আপনার কাছে যে লিঙ্কগুলো থাকবে না এগুলোকে কমেন্ট করে রাখবেন, এটা প্রফেশনাল সিস্টেম। এটা লাইক কীরকম দেখেন, অ্যাস্টাল শিট এভাবে, তাহলে কেউ দেখলে বুঝতে এটা কিসের লিঙ্ক, অ্যাস্টাল শিটের লিঙ্ক। এরকম আপনার কাছে অনেক লিঙ্ক থাকতে পারে, এই জন্য সবগুলোরই কি করতে হবে, কমেন্ট করে করে দিতে হবে। এখন দেখা যায়? ওকে, গড়টা ক্লিয়ার? এরপর একটু দেখেন, একটু প্লিজ কথা না বলে এদিকে দেখেন কি বলি আমি। এখানে আমাদের লিঙ্ক যেটা আছে এখানে কি বলতেছে, এখানে আমার এই ডে 20-র ভিতরে একটা সিএস ফোল্ডার আছে, তার ভিতরে কি আছে, astal.css আছে, এরকমই তো নাকি? আচ্ছা, আসলে কি ডে 20-র মধ্যে এই সিএসএস নামে কোনো ফোল্ডার আছে দেখেন তো? ডে 20-র মধ্যে কি আছে, অ্যাসেটস আছে। ওকে, অ্যাসেটস অ্যাসেটস অ্যাসেটসের ভিতরে কি আছে, সিএসএস ফোল্ডার আছে, তার ভিতরে সিএস ফাইল থাকলে থাকতে পারে, না থাকলে আবার ক্রিয়েট করে নিব, শেষ। আমার আছে, আপনারা ক্রিয়েট করে দেন। জাস্ট কি করবেন, একটা নিউ ফাইল ওপেন করবেন, astal.css দিয়ে সেভ করে দিবেন, শেষ। আমি সিএস ফাইলটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় নাই ফাইল। ওকে ফাইল, তাহলে আমি ক্রিয়েট করে নিই। নাই, ওকে ফাইন, জাস্ট সিম্পল এখান থেকে তাহলে আমরা করতে পারি।
style.css শেষ। আচ্ছা, এখানে যে সিএস ফাইল আমরা এটা করে নিলাম, আপনারা আসলে করছেন। আমি কালকে বলছিলাম কি আমরা সিএসএস ফাইলের মধ্যেও আমরা যে এইটার মানে ডেভেলপার বা আমরা যেটা কাজ করতেছি সেটার ইনফরমেশন আমরা কি এখানেও রাখতে পারি। কিভাবে রাখতে পারি? কমেন্ট করে রাখতে পারি। খেয়াল আছে আপনাদের? আচ্ছা, ওকে, দেখেন এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিস্টেম। ওরা কিভাবে রাখছে জিনিসটা একটু খেয়াল করেন। বুটস্ট্র্যাপ ওরা কি করছে বলে রাখছে কি দেখেন, বুটস্ট্র্যাপ ভার্সন, কোন ভার্সনের সিএসএস কোড, কপিরাইট কাদের কপিরাইট আছে, হ্যাঁ, এবং লাইসেন্সটা কার আন্ডারে, এভরিথিং চাইলে সিএসএস এর মধ্যে আপনি কি রাখতে পারেন। জাস্ট আমরা রাখলে কিভাবে রাখতে পারি দেখেন, মনে করেন যে হচ্ছে কি আপনি রাখতে পারেন টেমপ্লেট নেম, অথবা রাখতে পারেন হচ্ছে কি প্রজেক্ট নেম, মনে করেন যে হচ্ছে কি এক্স ওয়াই জেড, জাস্ট একটা সিম্বল দিলাম। এরপরে দিতে পারেন কি ডেভেলপার নেম বা ইনফো দিয়ে আপনার নাম লিখলাম, মনে করেন মিস্টার এবিসি। এরপরে রাখতে পারেন কি কন্ট্যাক্ট, আপনার একটা ইমেল দিয়ে দিলেন abc@gmail.com। ওকে, তাহলে দেখেন তো এভাবে যদি আপনি একটা ইনফরমেশন রাখেন, আপনারা মানুষ অ্যাক্সেস করতে পারবে না। আবার যদি আপনার একটা যদি ভালো একটা পোর্টফোলিও থাকে, যে প্রফেশনাল একটা পোর্টফোলিও আছে, তাহলে আপনি কি করতে পারেন এখানে এই দেখেন তো, আপনি যদি প্রতিটা সেলস ফাইলের উপরে এভাবে যদি ইনফরমেশন দিয়ে রাখেন, তাহলে মনে করেন যে আপনার ক্লায়েন্ট বললো কি ওয়েবসাইটের মধ্যে কোথাও আপনার কোনো ইনফরমেশন দিতে পারবেন না, ভিজিবল কোনো ইনফরমেশন কি ওয়েবসাইটের মধ্যে থাকতে পারবে না। নর্মালি আমরা কাজ করার সময় একটা ইয়া লিখে রাখি, জাস্ট এরকম যেহেতু ডেভেলপ পায় ও মুখ লিখে রাখি আর কি আমরা, এটাতে নাই। দেখেন এখানে ডেভেলপার বলতেছে যে কিছু লেখা যাবে না এখানে, এই জন্য নাই। কিন্তু এখানে অনেক জায়গায় থাকে দেখবেন হচ্ছে কি ডেভেলপ বাই এটা সেটা লেখা থাকে। এখন হচ্ছে ওরা বলতেছে কি না আপনি এগুলো কিছু দিতে পারবেন না। তাহলে এখন আপনি যে একটা কাজ করলেন সেখানে আপনি আপনার স্বীকারোক্তি রাখবেন কীভাবে? রাখার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে কি সিএসএস এভাবে কমেন্ট করে রাখা। আপনি সিএসএস ফাইলে রাখতে পারবেন, জেএস ফাইলে রাখতে পারবেন, এসটিএমএল ফাইলে রাখতে পারবেন, এভরিহোয়ার যেখানে হচ্ছে যে এরকম এডিটেবল ফাইল আছে সেখানে আপনি রাখতে পারবেন। এটা স্ট্যান্ডার্ড, এটাতে কোনো খারাপের কিছু না, দোষের কিছু নাই। ক্লিয়ার কথাটা? তাহলে আশা করি আপনারা এভাবে করে সিএসএস এ কমেন্ট করে রাখবেন শুরুতেই, ঠিক আছে? টেমপ্লেট নেম, ডেভেলপার নেম, কন্ট্যাক্ট নেম, ভিজিট, যাতে হচ্ছে আপনারা অ্যাক্সেস করতে পারে এভাবে। ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। এবার দেখেন তো এই জিনিসগুলা যেটা আমরা সিএসএস এ রাখলাম, এরকম করে যদি আমরা এইচটিএমএল এ রাখতে পারতাম আরো ভালো হতো না জিনিসটা? মানে ব্যালেন্স হতো যে আমি সব জায়গায় রাখতেছি। জি, না এইচটিএমএল কমেন্ট করে রাখবে না, উইদাউট কমেন্টে রাখা যাবে। সে কোডটা সার্ভার পড়বে, সবাই পড়তে পারবে, এভাবে রাখবো আমরা। সেটা কীভাবে পসিবল? আচ্ছা, আমরা হচ্ছে যে এই হেডের বিষয়ে কথা বলার সময় বলছিলাম কি হেডের কি ধরনের তথ্য থাকে। হেড হচ্ছে যে কি ওয়েবের সম্বন্ধে যেসব তথ্য থাকে, মানে ওয়েবের পরিচয়, ওয়েবটা কে তৈরি করছিল, কেন বানাইছিল, ওনার কে, এই ধরনের সব তথ্য থাকে কোথায় বলছিলাম হেডের মধ্যে। হেডের মধ্যে এগুলো থাকে, কিন্তু এইসব তথ্য ক্যারি করা হচ্ছে মেটা ট্যাগে, যে হচ্ছে ওয়েবসাইটের পরিচয়, এটা কে তৈরি করছে, কেন তৈরি করছে, এবং কি কি লিখে সার্চ করলে ওয়েবসাইটে পাওয়া যাবে, ওয়েবসাইটে কি রিলেটেড কন্টেন্ট আছে, এগুলা তথ্য, এইসব তথ্য সব ক্যারি করা হচ্ছে কি মেটা ট্যাগগুলো। আর মেটা ট্যাগ থাকে কোথায়? হেডের মধ্যে। তো তাহলে আমরা বলতে পারি এইসব তথ্য থাকে হচ্ছে কোথায়? হেডের মধ্যে। ওকে, ফাইন। আমি আবার একটু রিপিট করে দিই। আমাদের ওয়েবসাইট রিলেটেড যেসব ইনফরমেশান একদম মানে যেগুলো ওয়েবসাইটের পরিচয় বহন করে, ওয়েবসাইট কেন তৈরি করা হয়েছে, কারা তৈরি করছে, এবং ওয়েবসাইটে কী ধরনের কন্টেন্ট আছে, এই সব ইনফরমেশন পাওয়া যাবে কোথায়? হেডের মধ্যে। হেডের মধ্যে এই ধরনের ইনফরমেশন ক্যারি করে কে? মেটা ট্যাগগুলো ক্যারি করে। কে ক্যারি করে? মেটা ট্যাগগুলো ক্যারি করে। ওকে, দেখেন তো একটা মেটা ট্যাগ কিন্তু অলরেডি এই ধরনের ইনফরমেশন ক্যারি করছে। কি ইনফরমেশন ক্যারি করছে? এই ওয়েবসাইটটা কী ধরনের ল্যাঙ্গুয়েজটা কি সাপোর্ট করবে, অথবা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে যে ওয়েবসাইটের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কোনটা, অথবা আমরা বলতে পারি যে এবার হচ্ছে এই ওয়েবসাইটে কী কী ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। এটা হলো সবচেয়ে ভালো। ইউটিউব হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে সব ল্যাঙ্গুয়েজ অথবা আমরা যেসব ক্যারেক্টার লিখি এগুলোতে ইউনিকোডে কনভার্ট করে আমাদের ওয়েবসাইটে কি সাপোর্ট করায় দেয়। অলরেডি সে ওয়েবসাইটে কী ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে তার একটা কি এখানে ইনফরমেশন ক্যারি করতেছে। এরকম আরও ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে যে আমরা ম্যাটার মাধ্যমে এখানে ইউজ করে দিই, তাহলে ওয়েবসাইট কিছু ইনফরমেশন ক্যারি করবে, সেগুলোর মধ্যে ওয়েবসাইটের পরিচয়,
কে তৈরি করছে, তার পরিচয়, কেন তৈরি করছে, এইসব বিষয়গুলো থাকবে। ক্লিয়ার কথা সবাই? ওকে ফাইন। তো মাঝে মাঝে যে আপনারা কথা বলা শুরু করেন, কি কারণ বলেন? আচ্ছা, আমরা একটু W3 স্কুলে যাই। w3school.com মেটা ট্যাগ এভাবে লিখে সার্চ করেন। হ্যাঁ, তাহলে দেখেন W3 স্কুল মেটা ট্যাগ আমি লিখলাম, আসলো। জাস্ট একটু দেখেন, আপনারা আগে দেখেন, দেখলে বুঝতে পারেন কি কি আছে এখানে। বুঝতে দেখা যায় এখন? ওকে ফাইন। মেটা ইউটিউব 8 ফার্স্ট ওয়ান। সেকেন্ডগুলো এরপর থেকে আমরা দেখি একটু, চলেন। মেটা নেম ডেসক্রিপশন ফ্রি ওয়েব টিউটোরিয়ালস, এটা কন্টেন্ট। এটা হচ্ছে মেটা নেম, এরপর আছে কি কন্টেন্ট, দুটো অংশ, নেম এবং কি কন্টেন্ট। এরপরে দেখেন মেটা নেম কিওয়ার্ডস আছে, কন্টেন্ট HTML জাভাস্ক্রিপ্ট, মেটা নেম অথর কন্টেন্ট জন্ডো। আচ্ছা, এটুক দেখে আমার নর্মাল সেন্সে কিছু বোঝা যায় কোডিং টোডিং ছাড়া? দেখেন তো এই মেটা নেমটা কি করতেছে, অথর ইনফরমেশন ক্যারি করতেছে, রাইট? অথরকে এটাকে কমেন্ট করে রাখছে, দেখেন তো একদম কি মানে ভিজিবল কোড না, মানে কমেন্ট টমেন্ট তো নাই। তার মানে এটা হচ্ছে যে আমার ব্রাউজার রিড করতে পারে। ব্রাউজার যেটা রিড করতে পারবে সেটা সার্ভার রিড করতে পারে। সার্ভার মিন্স গুগল, ইয়াহু, রোবট যারা আছে এটা কি রিড করতে পারবে। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন তো আপনি যদি হচ্ছে ম্যাটার মধ্যে অথর নেম ইউজ করে কন্টেন্টের মধ্যে যদি আপনার নাম লিখে দেন, আপনার ইমেল লিখে দেন, কন্ট্যাক্ট ইনফো লিখে দেন, তাহলে কি হচ্ছে মানুষ এটা খুঁজে পাবে না? অবশ্যই পাবে, সার্ভারে খুঁজে পাবে। এরপরে মেটা নেম কিওয়ার্ডস, কিওয়ার্ড মিন্স এই যে আমি যে একটাকে সার্চ করলাম এভাবে W3 স্কুল মেটা ট্যাগ, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এগুলো হচ্ছে কি যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা গুগলে সার্চ করি বিভিন্ন ওয়েব পেজ, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, ইনফরমেশন, এটা এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। আপনি যেখানে যদি লেখেন যে হচ্ছে কি হাউ টু লার্ন, হ্যাঁ, ওয়েব, তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো সবই কিওয়ার্ড, যেটা দিয়ে আমরা সার্চ করি এগুলো সবই কি কিওয়ার্ড। এবার হচ্ছে যে এখানে আপনি কিওয়ার্ড দিবেন এবং কন্টেন্টের মধ্যে কিছু ইনফরমেশন লিখবেন, সেটা লেটার বাই লেটার হতে পারে বা সেন্টেন্স বাই সেন্টেন্সও হতে পারে, কোনো সমস্যা নাই। যে কী কী ধরনের ওয়ার্ড লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা মানুষ পেতে পারবে, কী কী ধরনের সেন্টেন্স লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা মানুষ পাবে বা অ্যাপ্লিকেশনটা মানুষ পাবে, অথবা মানুষ কী কী আপনার ওয়েবসাইটে খোঁজার জন্য, অথবা আপনার ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য মানুষ কী কী লিখে সার্চ করতে পারে, এটা একটা কি চিন্তা ভাবনা আপনারা করতে হবে, করে অথবা রিসার্চ করতে হবে, করে এখানে কিওয়ার্ডগুলো পাঠাইতে হবে। মনে করেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন বানালেন, এখন নর্মালি হচ্ছে যে যদি আপনি একটা ধরেন নিউজ পেপার, ই কমার্স, এই ধরনের ওয়েবসাইট আপনি করেন, ইভেন কোম্পানি পোর্টফোলিও যদি করেন, আপনি তো চাইবেন যে এটা মানুষ ইউজ করুক, মানুষ এটা দেখুক, মানুষ এটা ভিজিট করুক। এবার আপনার ওই যদি ই কমার্স নিউজ পেপার ধরেন, এখানে কিছু আপনার কন্টেন্ট থাকবে না যেগুলো পাবলিকের জন্য, আপনি চান যে পাবলিক এটা খুঁজে পাক। অবশ্যই, যেমন আপনি একটা টি শার্ট কিনবেন, তাহলে আপনি গুলো সার্চ করবেন টি শার্ট বা, হ্যাঁ, ওই রকমের জিনিসটা। তা আপনি গুগলে সার্চ করবেন, এখন আপনি নিশ্চয়ই চাইবেন যে গুগলে সার্চ করলে আপনার প্রোডাক্টটা মানুষে পাক, আপনার নিউজটা মানুষে দেখুক, আপনার কোম্পানির পোর্টফোলিওটা মানুষে পাক। মনে করা হচ্ছে যে আপনি হচ্ছে যে সেল মানে পিসি হার্ডওয়্যার সেলের কাজ করেন, আপনি আপনার ওয়েবসাইট একটা কোম্পানি আছে যেখানে পিসি বাইরে থেকে হচ্ছে আপনারা ইম্পোর্ট করে আনেন, হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে লোকাল মার্কেটে সাপ্লাই করেন। তাহলে হচ্ছে কেউ যদি এরকম আপনার লোকাল মার্কেটে ছোট ছোট তার শপ আছে বা ছোট এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটর যারা আছে, এরা তো চাইবে যে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসতেছে, তার প্রোডাক্টটা আমরা নিব, তাহলে সে গুগলে এরকম সার্চ করবে। তাহলে আপনি কি চাইবেন না যে আপনার কোম্পানির পোর্টফোলিওটা মানুষে পাক? নিশ্চয়ই চাইবে, সবাই চাইবে এটা। এখন ওয়েবসাইট করার উদ্দেশ্য তো এটা, যাতে হচ্ছে যে ইনফরমেশনটা অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। লোকালি ইনফরমেশন যত দ্রুত পৌঁছা যায় তার চেয়ে অনেক বেশি দ্রুত কিন্তু ওয়েব দিয়ে পসিবল ইনফরমেশনটা বিভিন্ন জায়গায় পৌঁছানো। দেখেন এই জন্য আপনি কী করবেন, আপনাকে যেটা করতে হবে যে এই মেটা কিওয়ার্ডসের মধ্যে কিছু কন্টেন্ট লিখতে হবে। কী ধরনের কন্টেন্ট লিখবেন, আপনাকে দেখতে হবে যে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কী ধরনের অ্যাপ্লিকেশন, কী ধরনের ইনফরমেশন ক্যারি করতেছে এটা। এরপরে দেখতে হবে যে ওই ধরনের ওয়েবসাইট বা ওই ধরনের ইনফরমেশনগুলো মানুষ কী কী লিখে সার্চ করে খুঁজে নিতে পারে, অথবা মানুষ কী কী লিখে সার্চ করলে পাবে, এইটা একটা অ্যানালাইজ করে আপনারা এখানে কিছু কিওয়ার্ড বসাইতে হবে। সেটা হতে পারে এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড হতে পারে, বা এরকম কি সেন্টেন্স বাই সেন্টেন্স হতে পারে। এরকম প্রতিটা সেন্টেন্সের পর একটা করে কমা দিয়ে আরেকটা সেন্টেন্স আপনি লিখতে পারেন চাইলে, যে সম্ভাব্য। জি, হ্যাঁ, এটা মেটাতে আসবে। হ্যাঁ, তো এইটা এভাবে করলে যদি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে এবং আপনি এখানে যে হচ্ছে যে কিওয়ার্ডের মধ্যে যে কন্টেন্টগুলো দিচ্ছেন এগুলোর মধ্যে যদি মিল থাকে, তাহলে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন যেগুলো আছে এটারে পজিটিভ মার্কিং করবে,
দেন হচ্ছে যে কেউ যদি রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে তাহলে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা ওয়েবসাইটটা গুগলে হচ্ছে কি ওরে পৌঁছায় দেবে। যেমন আমরা এখানে সার্চ করলে আমাদের অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, এখন সবগুলো ওয়েবসাইটকে আমরা জানি এখানে। এটা কি ইউটিউব, এটা কি আসছে ডিজাইন শেক ডট নেট, ডেভেলপার মোজিলা, medium.com, কোডার.com, অনেক ওয়েবসাইট চলে আসছে। এর যদি আপনি প্রপারলি কাজগুলো করতে পারেন দেখবেন যে একসময় কি আপনার ওয়েবসাইটটা এরকম সার্চ দিলে চলে আসবে। তাহলে ক্লিয়ার এখানে কি হচ্ছে কাজটা? এটা অনেকটা হচ্ছে যে আমরা যে এসইও নাম শুনছেন আপনারা, এসইও অনেকটা হচ্ছে ওই টাইপের কাজ হচ্ছে এখানে। ওকে, মনে হয় নাই, কি জানে, থাকার কথা না। আচ্ছা, এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে দেখেন তো এখানে একটু ওগুলোর রিলেশন আছে। দেখেন উনি একটা ভালো একটা কথা বলছে, আমরা অনেক জায়গায় স্ট্রং ইএম ইউজ করার কথা বলছি না, যে হাইলাইট করার জন্য, ফোকাস করার জন্য। এবার ওই নর্মালি এখানে যে আপনি কিওয়ার্ডগুলো লিখবেন ওগুলোর সাথে যদি মিল থাকে, রিলেশন থাকে, তাহলে আরও ভালো। তাহলে গুগল বা সার্চ ইঞ্জিনগুলো আরও দ্রুত ক্যাচ করা জিনিসগুলো। এবার এখানে মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানালেন হচ্ছে ই কমার্স টাইপের, হ্যাঁ, এবার এখানে মেটাট্যাগ দিয়ে রাখছেন সব টিউটোরিয়াল ওয়েবসাইট টাইপের, মনে হাউ টু লার্ন, হাউ টু এটা, হাউ টু সেটা দিয়ে রাখছেন, তাহলে হয়তো গুগল আপনার এটা কি খুঁজে ওরে দিয়ে দিবে মেটাট্যাগের কারণে, কিন্তু ওই মেটাট্যাগের সাথে ওয়েবসাইটের কন্টেন্টের কোনো রিলেশন নাই, তাহলে কিন্তু গুগল আপনাকে নেগেটিভ মার্কিং করবে বা সার্চ ইঞ্জিনগুলো নেগেটিভ মার্কিং করবে। তাহলে আপনার ওয়েব পেজে অ্যাপ্লিকেশনে যে ধরনের ইনফরমেশন থাকবে ওই ইনফরমেশন অনুযায়ী এখানে আপনারা কি কন্টেন্ট বসাইতে হবে। আবার মনে করেন যে যে কন্টেন্টগুলো বসাচ্ছেন এগুলো যদি ওয়েবসাইট অনুযায়ী ফোকাস করে আসেন, স্ট্রং ইএম এগুলোর মধ্যে ফোকাস করে আসেন, মার্কেটের মধ্যে ফোকাস করে আসেন, তাহলে এটা আর কি আপনার জন্য বেনিফিট হবে আর কি। ক্লিয়ার? ওকে, না না কমেন্ট না, এগুলো সব হাই নর্মাল কোড, দেখেন কমেন্ট না, HTML এও কমেন্ট না, HTML নর্মাল। আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এরপরে দেখেন আমি এখানে লিখতেছি কি W3 স্কুল, শুধু W3 স্কুল লিখবেন। হ্যাঁ, এটা দেখেন তো এখানে একটু একটু দেখেন তো কিছু বোঝা যায় কিনা। প্রথম যে লাইনটা আছে এটা কি ইউআরএল, রাইট। পরের যে লাইনটা সেটা কি, এটা হচ্ছে টাইটেল, ওয়েব পেজের টাইটেল, এটা হচ্ছে কি ওয়েব পেজের টাইটেল। এটা কি, এটা হচ্ছে ডিসক্রিপশন, রাইট, ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা কোত্থেকে আসতেছে, এটা হচ্ছে মেটা থেকে আসে। দেখেন মেটা নেম ডিসক্রিপশন কন্টেন্ট। আপনি মনে করেন একটা ওই যে কথা বলেন ই কমার্স, আপনি একটা ই কমার্স সাইট বানালেন, সেই ই কমার্স সাইট মানুষকে 2-1 লাইনের মধ্যে এক্সপ্লেন করে বোঝানো হচ্ছে কি এই ডিসক্রিপশনের কাজ। যে 2 লাইনের মধ্যে 3 লাইনের মধ্যে আপনি বুঝাবেন, এমনভাবে বুঝাবেন যাতে ওই 2 লাইন পরে মানুষ বুঝতে পারে যে আপনার অ্যাপ্লিকেশন থেকে তারা কী কী পাবে, বা সে যেটা চাচ্ছে এটাকে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে আছে কিনা। আমরা যে গুগলে সার্চ করি সব ওয়েবসাইট তো আমরা আগে থেকে যাই না, চিনিও না, তাহলে আমরা অনেক সময় কী করে যে আমরা মানে বিলিভ করে কী হবে এই ওয়েবসাইটে আমার টার্গেটেড টপিকটা আছে কিনা, আমরা এই ডিসক্রিপশন পড়ি, অনেক সময় পড়ি, পরে যদি মনে হয় যে না ভিতরে জিনিসটা আছে তাহলে আমরা ঢুকি, আদারওয়াইজ ঢুকি না। আর যদি পরিচিত ওয়েবসাইট হয় তাহলে তো দুমদাম ঢুকে যাচ্ছে, এটা ভিন্ন কথা। আর অপরিচিত ওয়েবসাইটের ক্ষেত্রে মানুষ এটা পড়ে, এটা পরে দেখে বুঝে দিয়ে তার মনে হয় সে যদি স্যাটিসফাই হয় যে হ্যাঁ ওকে ফাইন ভিতরে আমার কি যেটা যাচ্ছে সেটা আছে, তাহলে সে ইন করবে, আদারওয়াইজ করবে না। এই জন্য হচ্ছে যে এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে আলটিমেটলি আমরা কী কী পাচ্ছি, ডিসক্রিপশন পাচ্ছি, মেটা ডিসক্রিপশন। এখানে কন্টেন্ট থাকবে কী ধরনের, আপনার ওয়েবসাইটকে পরিচয় করে দেওয়ার জন্য, ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য 2-1 লাইন এখানে লেখা থাকবে, যেটা থাকবে কি ডিসক্রিপশনের মধ্যে। যেমন 2-1 লাইন পরে পুরো ওয়েবসাইটের একটা ওভারভিউ যে পড়বে তার ব্রেনের মধ্যে কি চলে আসবে, তার চোখের সামনে চলে আসবে এরকম। সেটাই। ওকে, এরপর আছে কিওয়ার্ডস। আপনার ওয়েবসাইট যে একটু আগে বললাম সার্চ দিলে আসবে, সার্চ দিল কি লিখে মানুষ সার্চ করতে পারে, অথবা কি লিখে মানুষ সার্চ করলে পাবে, এই ধরনের কিওয়ার্ডগুলো এখানে থাকবে। সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড হতে পারে, সেন্টেন্স বাই সেন্টেন্স হতে পারে, তবে প্রতিটা কিওয়ার্ডের পরে একটা করে কি থাকবে, কমা থাকবে। কি থাকবে, কমা থাকবে। এইগুলা এই দুইটা জিনিসই অবশ্যই অবশ্যই আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের কন্টেন্টের সাথে মিল থাকতে হবে। যদি মিল না থাকে ভুয়া কিছু দিয়ে দেন তাহলে হবে না, কাজ হবে না। ওকে, এরপর আছে মেটা অথর। এখানে অথর হবে, অথর মানে কি অনেক কিছু হতে পারে। যদি আপনার যদি হয় যে যে আপনার কাজটা করতে দিচ্ছে ক্লায়েন্ট, সে যদি হচ্ছে কোড বুঝে তাহলে সে চাইবে যে এখানে তার ইনফরমেশন থাকুক। এখন ম্যাক্সিমাম ক্লায়েন্টই আছে যে এগুলো নিয়ে তাদের এত কি কেয়ার নাই, তখন আপনি কি করতে পারেন, চান্সটা নিতে পারেন। কীভাবে চান্স নেবেন, এখানে আপনি আপনার নাম, ইনফো, কন্ট্যাক্ট ইনফো এগুলো দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে কি আছে দেখেন তো, মেটা নেম বিউফোর্ট। আচ্ছা, বিউফোর্ট ওয়ার্ডটা শুনছেন আপনার আজকের আগে, শুনছেন? কি বলছিলাম বিউফোর্ট, খেয়াল আছে?
আমরা ওই ব্রাউজারের যতটুকু আমরা দেখি এটাই হচ্ছে কি, যতটুকু আমরা দেখি এটাই বিউ4। আচ্ছা, এখানে কি বলতে হবে দেখেন, কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ। এটা বলতে কি মানে নর্মালি কি বুঝি যে আমরা বিউ4টা উইথ নিবে, কটটুক নিবে, যে ডিভাইসে যাবে সেই ডিভাইসেরই কত মানে ডিভাইস উইথটা নিয়ে নেবে। মনে করেন যে সে যদি এই ডিভাইসে আসে তাহলে এই ডিভাইসের উইথ নিয়ে নিবে। আবার যদি মনে করেন যে আমরা যদি একটা মোবাইলে ওপেন করি তাহলে মোবাইলের উইথটা নিয়ে নেবে, অন্য একটা পিসিতে যদি ওপেন করে তাহলে ওই পিসির কি ওই ডিভাইসের উইথ নিয়ে নেবে। আর কটটুক নেবে, ইনিশিয়াল স্কেল 1.0, এই 1.0 মানে হচ্ছে 100%। কত তাহলে দেখেন তো উইথ নিচ্ছে কটটুক নিচ্ছে 100%। আর এটার একটা মিনিং আছে এখানে, 100 ডিভাইস উইথ মানে 100%, ডিভাইস উইথ মানে কত 100। ইনিশিয়াল স্কেল আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যে আমরা একটু এখানে আসি, ডিভাইসের ফুল উইথটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ ফুল উইথটা নিয়ে নিচ্ছে, বিউ4টা ফুল উইথটা নিচ্ছে। আচ্ছা, এখানে দেখেন তো কি আছে, এখানে কিন্তু আমি যদি হচ্ছে যে 200% করি তাও কিন্তু কি আমার ডিভাইসের ফুল উইথ নিচ্ছে না। আমি যদি হচ্ছে যে 100% করি তাও ডিভাইসের ফুল উইথ নিচ্ছে না। এটার উপরে কিন্তু ডিভাইসের উইথ কিন্তু কমতেছে বাড়তেছে না। এটার উপর কি কমতেছে বাড়তেছে বলেন তো? জুমিং, জুমিং লেভেলটা বাড়তেছে কমতেছে। হ্যাঁ, এই ইনিশিয়াল স্ক্যান 1.0 মানে হচ্ছে জুমিং লেভেল 100%, মানে নর্মাল ভিউ। আমরা ওয়েবের যে নর্মাল ভিউ দেখি সেটা সাইজ থাকে কত 100%। এই 100% মানে হচ্ছে ইনিশিয়াল স্কেল 1.0। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে মূল কথাটা, ম্যাটার নাম বিউ4, নাম হচ্ছে বিউ4। বিউ4 উইথ কতটুকু নিচ্ছে ডিভাইস উইথ, যে ডিভাইসে যাচ্ছে সেই ডিভাইসের উইথ নিয়ে নিচ্ছে, দ্যাট মিনস ওই ডিভাইসের 100% নিচ্ছে। কি নিচ্ছে? আবার 100%টা জুমিং লেভেল কত হবে, শুরুতেই হবে 1.0, ইনিশিয়াল স্কেল মানে শুরুতেই 1.0 মানে 100%। ক্লিয়ার সবাই? এখন এটা এই যা কিছু বললাম এই সব কয়টার দরকার আছে, তাহলে আমি নিশ্চয়ই সবগুলো বুঝি। প্রথমটা কি করতেছে, আপনার ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করাচ্ছে। এরপরটা আপনার ওয়েবসাইট সম্বন্ধে বলতেছে। এর পরেরটা ওয়েবসাইট কী কী লিখে সার্চ করলে পাওয়া যাবে সেটা বলতেছে। ওয়েবসাইটের হচ্ছে কি মালিকানা সম্বন্ধে বলতেছে। এরপরে ওয়েবসাইটের কতটুকু উইথ নিয়ে কাজ করবে সেটা সম্বন্ধে বলতেছে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এই ম্যাটাটাকে আরেকটা নাম আছে এই ম্যাটাটার, সেটার নামটা হচ্ছে রেসপন্সিভ ম্যাটা। রেসপন্সিভ ম্যাটা, এই ম্যাটাটার আরেকটা নাম আছে, নাম হচ্ছে কি রেসপন্সিভ ম্যাটা। রেসপন্সিভ ম্যাটা কথাটা শুনলেই যেটা আপনার হচ্ছে মাথায় আসবে আগে, তার মানে হচ্ছে যে এইটা দিয়ে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট করতে পারি, অথবা রেসপন্সিভ ওয়েবসাইট করার জন্য এই ম্যাটারটাকে আমাদেরকে হেল্প করবে, সাপোর্ট দিবে। কথা ক্লিয়ার? তো রেসপন্সিভ ওয়েবসাইট এখন করি আর 10-12 দিন পরে করি, এটা এখন থেকে ডেলি লিখে অভ্যস্ত হয়ে যান। ওকে, তো চলেন তাহলে আমি এগুলো সব এখান থেকে নিলাম, জাস্ট কপি করলাম, আপনারা তাহলে কপি করতে পারেন। নিয়ে এই ম্যাটে ইউটিউব যেটা আছে এটার পর দিয়ে জাস্ট বসাই দিচ্ছি। আজকে থেকে সবার কোডে যেন এগুলো থাকে। ডিসক্রিপশন প্রথমেই, হ্যাঁ কী ধরনের সাইট লিখবেন, আপনি সাইটে কী ধরনের হবে সেটা আপনি লিখে দিবেন। হ্যাঁ, এরপরে কন্টেন্ট, কী ধরনের কন্টেন্ট কিওয়ার্ড থাকবে আপনার সাইটে সেটা লিখে দিবেন। হ্যাঁ, আমি হচ্ছে যে জাস্ট এ রাখলাম। এরপর অথরটা শুধু আমি লিখতে জাস্ট এরকম লিখতে পারেন। আপনি মনে করেন যে আপনার নাম লিখে রাখতে পারেন, তারা আপনার হচ্ছে ইমেল আইডি দিয়ে রাখতে পারেন। তারপর আপনি একটা পোর্টফোলিও দিয়ে রাখতে পারেন। শেষ। তাহলে খুব সহজে হচ্ছে কি আপনারা যে কেউ অ্যাক্সেস করতে পারবে, আর বাদ বাকি এটাতে চেঞ্জ করার কিছু না, যেভাবে সেভাবে থাকবে। এই দ্যাটস ইট। প্লিজ তাহলে একটু একটু তুলে ফেলেন তো সবাই, তুলে ফেলেন, আর যা যা বললাম এগুলো যেন মাথায় থাকে। আপনারা তাহলে ডাব্লিউ3 স্কেল থেকে কপি করে নিয়ে পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ লিখেন, লিখলে সমস্যা নেই। একটা জিনিস দেখেন, হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল যে হচ্ছে এটা লিখলে কি রেসপন্সিভ জন্য অ্যানাপ কিনা। এখন এটা আসলে আমাদের কি করতেছে বিউ4টা মেটাটা, এটা হচ্ছে জাস্ট আমাদেরকে সাপোর্ট দিচ্ছে রেসপন্সিভ করার জন্য। এখন রেসপন্সিভটা আমরা কেন করি বলেন তো? যাতে হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশনটা সব ডিভাইসে সাপোর্ট করে। তার মানে হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি, অ্যাপ্লিকেশন ডিজাইন করতেছি, আমরা চাচ্ছি যে হচ্ছে এটা সব ডিভাইসে চলুক, রাইট? সব ডিভাইসে চলুক, তাহলে চললে কী হবে, সেই যে ডিভাইসে ওপেন হবে সেই ডিভাইসের উইডটা তো আমাদের লাগবে। হ্যাঁ, এই ম্যাটারটা একটা কী করে, আপনার অ্যাপ্লিকেশনটা যে ডিভাইসে ওপেন করবে সেই ডিভাইসের উইডটা নেবে, 100% উইড নেবে। এবং হচ্ছে যে এই প্রথম যে আপনার কন্টেন্টগুলো থাকবে ওয়েবসাইটের সেগুলোর ইনিশিয়াল সেল করে দেবে কত 1.0।
জিরো। এই সাপোর্টটা আপনাকে দিবে। এটা না থাকলে অনেক সময় হয় কি রেসপন্সিভ কোডগুলো ঠিকঠাক কাজ করতে পারে না, হয়তো বা কোনো একটা ডিভাইসে ওপেন হলো সেই ডিভাইসে 100% নিতে পারতেছে না, জুমিং লেভেলটা ঠিক থাকে না। হ্যাঁ, এইটার কারণে অনেকটা আমরা কি ওই যে প্রবলেমগুলো, এই প্রবলেম থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তখন আপনি রেসপন্সিভ যে কোডগুলো লিখবেন এগুলো ঠিকঠাক কাজ করবে রেসপন্সিভের। হ্যাঁ, সব ডিভাইসের জন্য। হ্যাঁ, রেসপন্সিভ প্রথম উদ্দেশ্য থাকে হচ্ছে কি সব ডিভাইস যেন ইউজ করতে পারে মানুষজন। তো সব ডিভাইস ইউজ করতে হলে ওই ডিভাইসের উইডটা আপনি নিতে হবে, 100% উইড নিতে হবে, আদারওয়াইজ কাজ করতে পারবে না। এই কাজগুলো হেল্প করবে হচ্ছে কি এই মেটা বিউ4টা। ওকে, আবার কোডিং এর বিষয়টা পরে। জি, এই এই মেটাগুলো সব পেজে থাকবে, সব পেজে থাকবে এটা। এগুলো আপনি মনে করেন যে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বানালেন, ধরেন না দারাজ আপনার, তা আপনি কি শুধু চান যে দারাজের হোম পেজটা হচ্ছে যে রেসপন্সিভ হোক, অন্যগুলো হবে না? হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক পেজে লিঙ্ক করে দিচ্ছেন, তার মানে কি সব পেজের সাথে সিএস ফাইলটা আছে না? একই তো কথা, এখানে হচ্ছে আলাদা করে কোথাও রাখার জায়গা নেই আর কি, থাকলে ভালো হতো। সেটাও আমরা আলটিমেটলি করতে পারি যদি হচ্ছে আপনি ওই এটারে ডাইনামিক করেন, তাই ওইগুলো ছোটো ছোটো ভাগে ভাগ করে করে আলাদা আলাদা ফাইলে রাখা যায়, পর রিকোয়ার করে করে এগুলো অ্যাড করে দেওয়া যায়। ওইটা সিস্টেম আছে, অন্যরা আপনার অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে গেলে এগুলো বুঝতে পারবেন আরো। ভিতরে মিল থাকতে হবে, মিল থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা তো ক্লিয়ার আমরা সবাই। তাহলে এগুলো আজকে থেকে যেন এটা কি থাকে। আরেকটা জিনিস আপনারা অলরেডি অনেক অনেক দিন ধরে ইউজ করতে, সেটার নাম হচ্ছে ফেভ আইকন। বুঝিনি, আরেকটা বিষয় আমরা রেগুলার ইউজ করতেছি না অনেকে, শুধুমাত্র আমি ইউজ করি না মনে হয়, সেটা হচ্ছে যে এই আইকনটা আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে দেখতে পাচ্ছি এরকম একটা আইকন আছে। হ্যাঁ, এটাকে বলা হয় কি ফেভ আইকন। ফেভ আইকন, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই ফেভ আইকনের ইম্পর্টেন্স সম্বন্ধে কেউ কিছু বলতে পারবেন? এখন মনে করেন যে এই যে গুগলের হচ্ছে যে আপনার এই আমরা যে মোবাইল অ্যাপসগুলো ইউজ করি, গুগলে বাদ দিলাম, এই মোবাইল অ্যাপসগুলোর হচ্ছে ম্যাক্সিমামের হচ্ছে যে দেখবেন অনেকগুলো মোবাইল আছে যেগুলোর নাম থাকে না, যার সাথে আইকনটা থাকে। আইকন দেখে আমরা বুঝতে পারি না যে এটা কিসের হতে পারে। এটা যেগুলো বেশি পপুলার এগুলো খুব সহজে আমরা বুঝে যায় যে এটা গুগলের, এটা ফেসবুকের। আবার হচ্ছে গুগলের ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে এটা ড্রাইভ, এটা জিমেল, এটা ওইটা, এটা এরকম করে আমরা খুব সহজে জাস্ট আইকন দেখলে বুঝে যেতে পারি। হ্যাঁ, জি, হ্যাঁ, এটা হচ্ছে তো আপনার কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার নর্মালি হচ্ছে যে এই দেখেন এটা হচ্ছে লোগো হতে পারে, এটা লোগো হতে পারে। হ্যাঁ, এরপরে এখানে গেলে এটা লোগো হতে পারে। কিন্তু এই লোগো যেরকম ইম্পর্টেন্স একটা ব্র্যান্ডিং এর জন্য কোম্পানির, একই সাথে হচ্ছে যে ওয়েব পেজের অ্যাপ্লিকেশনের ফেভিকন আইকন বা ফেভ আইকন যেটা, এটাও অনেক বেশি কি ইম্পর্টেন্ট ব্র্যান্ডিং এর জন্য। এটাই আপনার আইকন। এটা যদি আপনার একটা অ্যাপস হতো তাহলে হচ্ছে আপনার ফোনে এই আইকনটা শো করতো, আপনার ফোনে এই আইকনটা শো করতো। হ্যাঁ, এই ব্র্যান্ড আইকনটা, এটা আপনার ব্র্যান্ড আইকনে বলতে পারেন, ফাইভ আইকন ফেভিকন আইকনে বলতে পারেন, ফাইভ আইকনে বলতে পারেন। ওকে, এখন এটা এই জন্য এটা বলা যে ইম্পর্টেন্টের কথা বলা যে হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট বানালেন, তা ওয়েবসাইট খুব সুন্দর হয়েছে, কিন্তু হুদাই এখানে একটা মানে বুগি যুগে আইকন দিয়ে রাখছেন, তাহলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট, পুরো ব্র্যান্ডিং নষ্ট করে দিয়েছেন আপনি। এই জন্য আপনাদের কাছে যে ক্লায়েন্টগুলো আসবে তাদেরকে বুঝাবেন যে ভাই শুধু আপনার কাজ করলে আমাদের একটা ব্র্যান্ডিং ঠিক রাখতে হবে, এগুলো সবই লাগবে। আবার হয়তো আপনি করেন তাহলে, নাহলে আমি করি, আমি করলে আমারে পেমেন্ট দেন, আর অন্য কেউ করলে তারা বলেন প্রফেশনাল ভাবে করে দেন, মানে আলাদা এসে করে দিতে হবে। আপনারাও আমরাও পারবো যদি সেই পেমেন্ট দেয়, এই আর কি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার এটা অ্যাড করতে হয় কীভাবে এটা শিখে চলেন। আচ্ছা, হ্যাঁ, আইকন ফেভিকন কীভাবে অ্যাড করবো আমরা? হ্যাঁ, না এটা মনে হয় দেখেনি, ম্যাম দেখাচ্ছে। আচ্ছা, চলো আমি তাহলে একটু অ্যাড করি এখানে গুগলের আইকন নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা গুগলের আইকন। হ্যাঁ, এটা আমি সেভ এজ দিচ্ছি, সেভ এজ থেকে হচ্ছে যে কই সেভ করবো, তো বিশাল ইমেজ লোড হচ্ছে।
ওটা বলবো কোনটা মানে বিশেষ কি কারণ উদ্দেশ্য। আচ্ছা এটা দেখেন তো একটু প্লিজ সবাই, এটা সেভ করে নিচ্ছি। হ্যাঁ কি আছে, নাম কি আছে এটারে, গুগল আইকন কি কি ডট পিএনজি। হ্যাঁ এটা কোথায় সেভ করব? আমাদের হচ্ছে যে প্রজেক্টটা যেখানে করতেছি সে প্লেসে যাব, হ্যাঁ অ্যাসেটের ভিতরে যাব, ইমেজে যাবেন, ইমেজে যে এখানে অনেক যদি অনেক হাবিজাবি নাম থাকে এগুলো বাদ দিয়ে জাস্ট কি মিনিংফুল একটা নাম লিখে দিবেন। যেমন মিনিংফুল নাম কি হতে পারে এটার জন্য, ফেভ আইকন। ফেভ আইকনটা দেখবেন অনেকে বলতেছে কি ফেভিকন আইকন, অনেকে বলছে ব্র্যান্ড আইকন, যেটাই বলে বুঝতে হবে না, এটা করতে হবে, এটা মিনিংফুল করতে হবে। হ্যাঁ তা আমি লিখলাম ফেভিকন আইকন, আর এটা ফরম্যাট কি আছে দেখেন তো, পিএনজি ইমেজ ডট পিএনজি, তাহলে ফেভিকন আইকন ডট পিএনজি এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। করলাম, করার পরে আমার সাইটটা রান করে একটু চলেন, জাস্ট এইচটিএমএল ফাইল আর কিছু নাই, টাইটেলটা জাস্ট টাইটেলটা। এই ফাইলের লিঙ্ক করবো কি আপনারা অনেকে জানেন, তো যারা জানেন ওকে ফাইন, যারা হচ্ছে আমরা নতুন আছি তারা আমার সাথে করে ফেলেন। জাস্ট এখানে আপনি এটা কমেন্ট করেন প্রথমে, ফ্যাব আইকন বা ফেভিকন। হ্যাঁ এটা হচ্ছে যে সিএস লিঙ্ক যেভাবে করছে তো অনেকটা এই টাইপেরই, সিএস লিঙ্কের মতোই। জাস্ট কি লিখতে হবে, লিঙ্ক, হ্যাঁ শুরু, এটার কোনো শেষ নাই, এরপরে কি হাইপার রেফারেন্স নাকি, কোথায় আছে ইমেজটা, অ্যাসেটসের ভিতরে আছে, তারপরে ইমেজ ফোল্ডারের ভিতরে, তারপরে ফেভিকন ডট পিএনজি। কীভাবে বুঝলাম ফেভিকন ডট পিএনজি, আমরা যখন লোকাল ফোল্ডারে যাই দেখবো যে আমরা ওই নামে ইমেজটা কি সেভ করছি, এই যে ফেভিকন ডট পিএনজি। ওকে এটুক লিখলেই কাজ শেষ। এরপর জাস্ট বলে দিতে হবে কি রিলেশন, এভাবে রিলেশন বলে দিবেন, রিলেশন কি একটু করলেই কাজ শেষ। আবার রিলেশন বললাম না, রিলেশন না বলে সেভ দিলাম, এটা এখানে আসি, রিলোড দিই, কিছু হচ্ছে হচ্ছে না, তাহলে কি কাহিনী, চলেন আমরা একটু এখানে দেখি, সার্চ করে একটু চলেন। ফেভিকন, যে গুগলের অবস্থা খারাপ, নেটের অবস্থা খারাপ আজকে। এই যে রিলেশন, হ্যাঁ রিলেশন ছাড়া সে ওয়েব কারো চিনতেছে না। দেখেন আমরা হচ্ছে এখানে রিলেশন দিই নাই, সিএস কাজ করতেছিল না, এখানে রিলেশন দিই নাই, ফেভ এখন কাজ করতেছে না। জাস্ট তাহলে এখানে কি লিখতে হবে, রিলেশন ইকুয়াল টু, এইটা ওয়েবের সাথে কি ধরনের রিলেশন করতেছে সে, আইকন, সে আমাদের আইকন দিচ্ছে, আইকন ধরনের রিলেশন, তাহলে জাস্ট লিখে দিবেন আইকন, দ্যাটস ইট, এটুকু লিখলেই কাজ শেষ। এখানে আমাদের আউটপুটটা চলে আসবে। কিছু একটা প্রবলেম হচ্ছে দেখি, টাইপ ছাড়াও আসবে, আসা তো উচিত। আমরা ওটা দেখি এখানে লিঙ্ক ঠিক আছে কিনা, লিঙ্ক ঠিক নেই, এখানে ভুল কি হয়েছে বলেন তো। দেখেন রাইট, ঠিক আছে, এভাবে না আসলে যে কোড ঠিকঠাক আছে, আউটপুট আসতেছে না, তাহলে বুঝবেন যে হয় আপনার লিখা ভুল আছে, আর না হলে যে ফাইলে কাজ করতেছে সেই ফাইল আউটপুট না দেখে অন্য ফাইলে আউটপুট দেখতেছেন, দুটো থেকে একটা। দেখেন চলে আসছে, সিম্পল। না টাইপ লাগবে না, না আপাতত প্রবলেম নাই। দেন এটা জাস্ট কি লিঙ্ক আগের মতোই, হ্যাঁ হাইপার মতো যা হবে তাই, কোথায় আছে সেটা দিবেন। আর এই লিঙ্কটাও কি সিএস এর মতো, শুধু আইকনের বেলার রিলেশন হচ্ছে কি আইকন, আর অ্যাস্টার শিটের বেলার রিলেশন হচ্ছে কি অ্যাস্টার শিট, শুধু চেঞ্জ শুধু এখানে, আর বাদ বাকি সবই একই জিনিস। প্লিজ করে ফেলেন তাহলে। আমরা এখানে যে ফরম্যাটটা করলাম না, এই ফরম্যাটটা রেগুলারই লাগবে। ওকে সো হচ্ছে যে এখন থেকে যদি আপনাকে ফাইল ফোল্ডার করতে বলা হয়, বা যদি বলে ওয়ার্ডপ্রেস রেডি করেন, একদম এভাবে কি রেডি ফাইল দরকার, HTML উইথ CSS, CSS এগুলো থাকতে হবে, HTML এগুলো কি থাকতে হবে। তো প্রথম দিয়ে আপনি আরও একটু লেখার ট্রাই করেন, এরপরে আপনারা একটা ফাইল সেভ করে রেখে দিলেন, ওইটা দিয়ে প্রতিদিন আমরা কাজ করলাম, এইভাবে হলো আর কি। বুঝতে পারছেন কথা? ওকে ভাই মনে করেন যে এটা রেডি না আমাদের, এই রেডি ফাইলটা আপনি হচ্ছে এটা জাস্ট এই দুইটা ফাইল একটু কোনো একটা ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারেন, এরকম যে হচ্ছে যে ফ্রেশ ফাইল লিখে রাখতাম, এর প্রতিদিনগুলো জাস্ট কপি করে এনে জাস্ট কাজ শুরু করে দিলাম। তবে প্রথম আরও দু একদিনগুলো কোডটা করা দরকার, নাহলে ভুলে যাবো আমরা। ওকে ফাইন, এরপর হচ্ছে ফেভিকন আইকন ছিল না লাস্ট আমাদের সাবজেক্টটা। এই ফেভ আইকন বা ফেভিকন নিয়ে আর একটু কিছু কথা বলি শোনেন। ফেভিকন আইকন কেমন হতে হবে একটু দেখেন।
এই আইকন আর এই আইকনগুলো দেখেন, এই ফেভিকন আইকন আর এখানে আপনার ইমেজ থাকতে পারে বা কোনো লেখা থাকতে পারে, মানে অনেকভাবে আইকনটা হতে পারে, তবে এমনভাবে আইকনটা এখানে দেওয়া উচিত যাতে এটা ক্লিয়ার বোঝা যায়, মানুষ দেখে যেন কি ক্লিয়ারলি বুঝতে পারে, এইভাবেই দিতে হবে। মানে আপনি খুব বড় একটা ইমেজ দুম করে এনে পাঠিয়ে দিলেন, এটা কন্টেন্ট বোঝা যাচ্ছে না, তাহলে হবে না। তো এখন নর্মালি ফেভিকন আইকনের সাইজটা কেমন হতে পারে, এখানে আমরা যে সাইটটাতে গেলাম, হ্যাঁ, লাকিলি সাইটটা চলে আসছে, দেখেন এখানে বলছে গুগল আইকন, ওরা কিছু ফরম্যাট দিয়ে রাখছে, দেখেন আজিজ কথা বলেন এদিকে দেখেন, 16x16, 24x24, 32x32, 48x48 কিছু সাইজ দেওয়া আছে, খেয়াল করেন। তার মানে এইটা দেখে কিছু বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে বলেন তো? সমান সমান হতে হবে, আপনার হচ্ছে হাইট যা হবে উইডোতে হবে, হাইট যা হবে উইডোতে হবে, এরকম করে ফরম্যাটে আপনারা ফেভিকন আইকনগুলো দিবেন। এটা 16 পিক্সেল থেকে শুরু করে হচ্ছে কি 512 পর্যন্ত হতে পারে, নো প্রবলেম। যাই হোক, তবে 16x16 হোক বা 32x32 হোক, যাই হোক না কেন, হাইটের দিকে যাওয়া হবে, উইডের দিকেও মেজারমেন্ট কি তাই হবে। এবার এটার মধ্যে সুন্দর করে আইকনটা আপনারা কি বানিয়ে নেবেন। না, চলে আসছে, দেখবেন সাইজটা ঠিক থাকে না, সাইজটা তো বেশি বড় বেশি থাকে। নর্মালি যদি আমরা যদি হচ্ছে যে গুগল থেকে আপনি ইমেজ নাও, সবগুলোতে এরকম স্কোয়ার সাইজ থাকে না, কম বেশি থাকে না। যেমন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে অন্যান্য ইয়া দিই, মনে করেন জাস্ট একটা ফ্লাওয়ার লিখি, এগুলো সবগুলো নিশ্চয়ই স্কোয়ার সাইজ না। যেমন হচ্ছে এটা সাইজ কত আছে, আইকনটা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা এগুলো বানাই নি, একটা প্রফেশনাল ওয়েবসাইট করতে গেলে আলটিমেটলি সবাই বানাইতে হবে আপনাকে, ওকে। তাহলে একটা যে আরেকটা জিনিস দেখেন, ডাউনলোড ইন আইসিও, ডাউনলোড ইন পিএনজি, ডাউনলোড ইন আইসিএনএস, এগুলো কি? ডাউনলোড ইন এসবিজি, এগুলো হচ্ছে ফরম্যাট। আপনার ইমেজের অনেক ধরনের ফরম্যাট আছে না, সব ধরনের ফরম্যাটে হচ্ছে যে এই আইকনে সাপোর্ট করবে। জাস্ট আপনাকে ঠিকঠাক লিঙ্ক করতে হবে, ঠিকঠাক ডিজাইন করতে হবে, ঠিকঠাক করে নাকি সাইজ অনুযায়ী বসাইতে হবে, বসালেই ওকে। ক্লিয়ার সবাই? তা আমরা ডট আইসিও দিতে পারবো। নর্মালি হচ্ছে ডট আইসিওটা হচ্ছে যে ফেভিকন আইকনের ডিফল্ট ফরম্যাট আর কি, ডট আইসিও। তো আরেকটা ডট আইও, দুইটা আছে, তো চাইলে আপনি যে কোনো ফরম্যাট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, খুবই সিম্পল। খেয়াল থাকবে একটু সবার, ওকে ফাইন, দ্যাটস ইট। আমরা নেক্সট আগাই, এই লিঙ্কটা রেখে দিই, হ্যাঁ, এটা কাজের লিঙ্ক একটা, হ্যাঁ দিয়ে দেবো এটা। কিন্তু আমি ফেসবুকে পোস্ট করতে পারতেছি না কালে থেকে, গ্রুপে পোস্ট হচ্ছে না, কে জানে এটা কেন জানি ব্লক মেরে দিচ্ছে আমার। হ্যাঁ, গ্রুপে পোস্ট করা যাচ্ছে না, কে জানে। হ্যাঁ আমি ছিলাম না, আমি পারতেছি না। না আমি চেক করছি, এখান থেকে চেক করছি, বাড়া চেক করছি, কোথায় হচ্ছে না। আচ্ছা যাই হোক, দেখেন আমরা কালকে হচ্ছে কিছু সিএসএস প্রপার্টি ভ্যালু শিখছিলাম, খেলা আছে আপনাদের। আজকে ওগুলো নিয়ে ডিটেলস কথা বলবো, সাথে আর কিছু শিখে ফেলবো, হ্যাঁ, তাহলে আমরা আগে যাব। আমি কালকের ফাইলটা একটু ধরি, এটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা এগুলো তো কেটে দিই সব, এখানে দুটো আছে না, কালার আর ব্যাকগ্রাউন্ড আছে, ওকে ফাইন। প্লিজ একটু খেয়াল করেন, আমি একটা একটা করে এক্সপ্লেন করে যাচ্ছি, একটু খেয়াল করেন, যা যা বলে একটু ধরে দেন খালি। ওকে, এটা একটু দেখেন সবাই প্লিজ, কালার, হ্যাঁ, আমরা কালকে হচ্ছে কালার একটা অ্যাট্রিবিউট পাচ্ছিলাম, খেলা আছে আপনাদের, কালার অ্যাট্রিবিউট এবং ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট দুইটা পাচ্ছিলাম। এই দুই জায়গাতে হচ্ছে যে আমরা ইউজ করছিলাম কি, যে কালার ইকুয়াল টু রেড ব্ল্যাক ইয়েলো ইউজ করছিলাম, এবং ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু কিন্তু আমরা কি ইয়েলো নাকি ব্ল্যাক এরকম কিছু একটা ইউজ করছিলাম। এখানে মেবি আছে, এখানে কে জানে, না এখানে নাই, যাক খেয়াল আছে এরকম আমরা জাস্ট কালকে ইউজ করছিলাম। এখানে প্রপার্টি ব্যাকগ্রাউন্ড হোক, প্রপার্টি কালার হোক, প্রপার্টি যাই হোক না কেন, কিন্তু ভ্যালুটা কি হচ্ছিল, রেড গ্রিন ব্লু এরকম কিছু একটা হচ্ছিল। তাহলে সেগুলো রেড গ্রিন ব্লু এগুলো কি কালার নেম। এবার আমি এরপর আরেকটা কথা বলছিলাম যে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে যে মুখে মুখে কয়টা কালারই বা নাম বলতে পারবো বা কয়টা কালারই বা চিনি।
এখন একটা যে কোনো একটা ওয়েবসাইট ধরেন, যাতে আমার ওয়েবসাইট লাগবে না, জাস্ট এই পেজটা ধরেন তো। আমি যদি কালারের নাম বলতে বলি যে ভাই এই কালারের নাম কি, এই কালারের নাম কি, এই কালারের নাম কি, আমরা সবাই বলতে পারবো কালারগুলোর নাম? আসলে কঠিন না বিষয়টা? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ওয়েবের কাজ করার সময়, প্রফেশনাল কাজ করার সময় কিন্তু আমাদের হাতে কোনো 4-5টা কালারে কিন্তু সীমাবদ্ধ না, লটস অফ কালার আসে। আপনার ক্লায়েন্ট যে কালার বলবে আপনার সেই কালার ইউজ করতে হবে, অথবা যে কালার আপনার ভালো লাগবে, আপনার ওই ওয়েবসাইটের সাথে মিলতেছে, ফরম্যাটের সাথে মিলতেছে, সেই কালার ইউজ করতে হবে। তার মানে আপনাকে কালারের মিনি ওয়ে জানতে হবে, অনেকগুলো ওয়ে জানতে হবে যে কী কী ওয়েতে কালারটা অ্যাড করা যায়। কালার মিন্স কালার প্রপার্টি না, কালার আমি যে কালারটা বোঝাচ্ছি এই কালার মিন্স কালার প্রপার্টি নেই, আমি এই কালার মিন্স হচ্ছে কালারের নাম, লাল, নীল, হলুদ, বেগুনি, এই কালারগুলোর নাম বোঝাচ্ছি আমি। হ্যাঁ, এখন দেখেন এখানে 3টা ওয়ে আছে, এখানে অনেকগুলো ওয়ের মধ্যে এখানে 3টা স্ট্যান্ডার্ড ওয়ে এখানে আনা হচ্ছে। 3 ওয়ে টু ইউজ কালার ইন সিএসএস। আমি বারবার বলতেছি এই কালার মানে হচ্ছে কালার প্রপার্টি না, এই কালার মানে কালারের রং, রঙের নাম। ওকে, এখন আমরা নর্মালি হচ্ছে চিনি কীভাবে ভ্যালিড কালার নেম, লাইক রেড, ব্লু, গ্রিন, এটা আমরা সবাই চিনি, সবাই জানি। এইটা ছাড়া আর 2টা কালার আমরা শিখবো। একটা কালারের নাম হচ্ছে কি আরজিবি ভ্যালু, আর একটা নাম হচ্ছে হেক্সা ভ্যালু বা এসটিএমএল কোড। এটা হেক্সা ভ্যালু বলতে পারে অথবা এসটিএমএল বলতে পারে। এসটিএমএল ভ্যালু, হ্যাঁ, হেক্সা, ওকে, হেক্সা ভ্যালু অথবা হচ্ছে কি এসটিএমএল ভ্যালু। এদের ভ্যালু বলতে পারেন বা কোডও বলতে পারেন। ওকে, এবার আমরা একটু বুঝি এগুলো কি। হেক্সাভ্যালু কি? নর্মালি আমরা হেক্সাডেসিমাল নাম শুনছি, হেক্সাডেসিমাল অনেকে শোনার কথা। হেক্সাডেসিমাল হচ্ছে 6টা ডিজিট নিয়ে হয়, সরি 6টা না, 10টা, 16 নাকি? ওকে ফাইন। ওই 16টা ডিজিটের হচ্ছে মিক্সের এখানে একটা কোড পাওয়া যায়, এই কোডের থাকে 6টা ডিজিট থাকে এখানে। হ্যাঁ, এই 6টা ডিজিট নিয়ে এটা হয়। তো এখানে নর্মালি আমরা যদি হচ্ছে যে হেক্সা কোড কীভাবে পাই আমরা এটা দেখবো। নর্মাল হেক্সা ডিজিট বুঝি যে হচ্ছে 6টা কোড থাকে হেক্সা ডিজিটের মধ্যে। হেক্সা কোড বা হচ্ছে এসটিএমএল কোডের মধ্যে কয়টা ডিজিট থাকে? 6টা। হেক্সা কালার কোড বা এসটিএমএল কালার কোড বললে বোঝানো হচ্ছে কি এই ধরনের একটা কি সংখ্যা বোঝাচ্ছে, তার সামনে একটা কি থাকবে? হ্যাশ থাকবে। এখন হচ্ছে যে এই নাম্বারটা দেখে আন্দাজ করা পসিবল এটার নাম কি, এটার কি কালার হতে পারে। এটা আসলে এভাবে বলা পসিবল না, কিন্তু হচ্ছে যে আমরা যদি এটা ওয়েবে বসাই, ওয়েব কিন্তু ঠিকই বুঝবে এটার আন্ডারে কি কোন কালারটা আছে। লাইক আমি যদি এখান থেকে এটা কপি করে নেই, হ্যাঁ, এবং যদি এখানে আসি, তো একটু সবাই খেয়াল করেন, এই যে বডি আছে না, বডি একটা এসটিএমএল এলিমেন্ট না নাকি? যে এসটিএমএল এলিমেন্ট হলে এটার মধ্যে আমরা কি সিএস কোড করতে পারবো। যদি আমি যদি লিখি বডি ব্যাকগ্রাউন্ড, আপনারা তো লিখতে হবে না, দেখেন আর জাস্ট বুঝে যান জিনিসটা। এই ব্যাকগ্রাউন্ড দিলাম, আর কিছু না, জাস্ট ব্যাকগ্রাউন্ড। আর দেখেন তো জিনিসটা কি হয়, রেড হয়ে গেছে। হ্যাঁ, এটা কালার কোড, কিন্তু এটা পড়ে কোনো আমরা পড়ে বুঝতেছি না এটা দিয়ে কি আসতে পারে, কিন্তু ওয়েব ঠিকই বুঝতেছে। তাহলে এটা একটা কালার কোড যেটা হচ্ছে ওয়েব রিড করতে পারে। ওকে, এই কালার কোডের নাম কি? হেক্সা কোড বা অথবা কি এসটিএমএল কোড, হেক্সা ভ্যালু বা এসটিএমএল ভ্যালু, এটা একটা ওয়ে। এবার এটা ছাড়া আমরা কীভাবে করতে পারতাম আগে? নাম ব্যাকগ্রাউন্ড রেড, 2টা ওয়ে আমরা পাচ্ছি। হ্যাঁ, ওকে ফাইন। আরেকটা ওয়ে কি আছে? আরজিবি ভ্যালু। আরজিবি ভ্যালু, আরজিবি মানে হচ্ছে কি রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু। এই রেড গ্রিন ব্লু এর সবগুলোরই হচ্ছে যে আপনার একটা রেঞ্জ আছে, একটা ভ্যালু রেঞ্জ। রেডের একটা রেঞ্জ আছে, ব্লু গ্রিনের একটা রেঞ্জ আছে, ব্লু এর একটা রেঞ্জ আছে। এই রেঞ্জগুলো কত কে বলতে পারবেন? হ্যাঁ, 256টা ডিজিট আছে এখানে। হ্যাঁ, 0 to 255, রাইট। আপনার হচ্ছে আর বলেন, আর জি বি, এগুলো হচ্ছে সবগুলোরই কমনলি হচ্ছে 0 থেকে 255টা হচ্ছে আপনার কি আছে কালার রেঞ্জ আছে সবগুলোরই। হ্যাঁ, অর্থাৎ আপনার আর এর মধ্যেও 256টা কালার আছে, জি এর মধ্যেও আছে, ব্ল্যাক এর মধ্যেও আছে। কিন্তু এগুলো সিঙ্গেলি কেউ কাজ করতে পারে না। যখন আর জি ফরম্যাটে থাকে তখন কি করতে হয়, যদি হচ্ছে আর জিবি নিয়ে যদি কোনো কাজ আপনি করতে চান, তখন তারা কি করে? জি, ব্লু ব্লু, রেড গ্রিন ব্লু, ওকে। আচ্ছা, তখন এরা কি করে, যখন আর জি ফরম্যাটে থাকে তখন এরা আর এই 0 থেকে 255 যে রেঞ্জটা আছে এখান থেকে একটা কোড নেয়। যেমন মনে করেন নিল 0, এরপরে গ্রিন থেকে যে রেঞ্জ আছে 0 থেকে 255, এখান থেকে একটা ভ্যালু নেয়, হতে পারে এটাকে 255। এরপর যখন হচ্ছে ব্লু থাকে, ব্লু থেকে এরকম করে একটা কি রেঞ্জ এরা নিয়ে নেয়, হতে পারে এটাও 255। এভাবে 3টা রেঞ্জ নিয়ে আলাদা আলাদা করে, আর সবগুলোর মধ্যে একটা করে কি থাকে, কমা থাকে। তখন এইভাবে একটা কালার আলাদা করে নতুন একটা কালার শেড দিয়ে দিতে পারে আর কি। মানে এটা মিক্সিং কালার বলতে পারি আমরা এটাকে, খুবই সিম্পল কালার এটা জিনিসটা।
জাস্ট কেমন হতে পারে, এখানে আমাদের একটা কোড করা আছে অলরেডি, আমরা সেটা একটু নিয়ে নিই চলেন, যে একটা ভ্যালু এখানে অলরেডি আছে। এখন নর্মালি এই ভ্যালু দেখেও আমরা নর্মালি বুঝতে পারবো না আসলে এই ভ্যালুর মধ্যে আছেটা কি। ব্যাকগ্রাউন্ড আর জি বি 255, ওই নর্মাল রেড থেকে 255 নিছে, আবার এরপরে কি গ্রিন থেকে 0 নিছে, ব্লু থেকে 0 নিছে। এবার আসেন রিপিট দেন, এটাও কি রেড। নর্মালি যদি মনে হয় যে আগেরটা আসছে, তাহলে আপনারা এখানে এটা 0 বানিয়ে দিতে পারেন, 0 0 0, রেড থেকে 0, গ্রিন থেকে 0, ব্লু থেকে 0, আলটিমেটলি হচ্ছে ব্ল্যাক। এবার দেখেন তো এগুলা কি কালারের কোড না সবগুলাই? আচ্ছা, এবার আপনি যদি ওখানে ব্যাকগ্রাউন্ড লেখেন, ব্যাকগ্রাউন্ড রেড লেখেন, তাহলে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। আর আমি যদি এখানে যদি লিখি কালার ইকুয়াল টু রেড, তাহলে কালার দিবে। কালার ইকুয়াল টু HTML কোড, তাহলে কি দিবে আমাদেরকে? টেক্সট কালার দিবে। এখানে যদি লিখি কালার ইকুয়াল টু RGB 000, তাহলে কি টেক্সটের জন্য RGB ভ্যালু কালার দিবে। ক্লিয়ার কথা? এই যে কালার 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 প্রপার্টিটা ইউজ হবে টেক্সটের জন্য, টেক্সটের কালারের জন্য। আর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ হবে আপনার যে কোনো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন এটা 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 তিনটাই কিন্তু একই প্রপার্টি, তাহলে নর্মালি পাবে হচ্ছে কোনটা? শেষেরটা। তাহলে আমরা কালার কোড সম্বন্ধে সবাই ক্লিয়ার। এবার দেখেন তো, এবার আপনি তো হচ্ছে আমরা রেড গ্রিন ব্লু ব্ল্যাক ইয়েলো ম্যাজেন্ডা পিঙ্ক কয়েকটা আমরা জানি, এখন বাদ বাকি কালারগুলো কীভাবে নিব? এটা একটা কোশ্চেন না? এটা হচ্ছে মেন ফ্যাক্ট, হচ্ছে এখানে বাদ বাকি কালারটা কোথায় পাবো আমরা? কয়েকটা ওয়ে আছে, আপনি যদি হচ্ছে গুগলে এসে সার্চ করেন কালার প্যালেট, দেখবেন যে এরকম কিছু সাইট পাবেন, কালার প্যালেট লিখলে কিছু সাইট পাবেন। হ্যাঁ, এরা হচ্ছে আপনাকে সুন্দর সুন্দর কালার দিবে এরা, এবং হচ্ছে যে ম্যাচ করা কালার দিবে, সব ধরনের কালার কোড দিবে, ম্যাচ করা কালার কোড দিবে। দেখেন এখানে এটা হচ্ছে কি colorhunt.co, এটা হচ্ছে colors.co। এটা দেখেন ওরা কামটা করছে কি, এখানে আসি ঝামেলা কমাই। দেখেন যে যেটার উপর আমরা মাউস পয়েন্টার নিচ্ছি সেটা এখানে HTML কোডটা চলে আসতেছে না, বা ওই যে HTML কোডটা চলে আসতেছে না। নর্মালি আপনার এরকম একটা কালার প্লেটে এসে প্যালেটে এসে আপনার যে কালার দরকার সেই কালারের উপরে ক্লিক করবেন, আর হচ্ছে ওরা এখানে কালার দিয়েছে, এটার উপরে জাস্ট ভিতরে যেতে হবে না, জাস্ট এখানে মাউস পয়েন্টার নিলে দেখবেন যে হচ্ছে কি কালার কোড উঠতেছে, সেই কালার কোডের উপরে ক্লিক করলে কালারটা কপি হয়ে যাবে। আপনি যদি এখানে এসে জাস্ট কি এখানে এটা বলে দেন, দেখবেন যে হচ্ছে যে সাথে একটা হ্যাশ দিতে হবে। হ্যাঁ, নাহলে HTML বা XML কোড কাজ করবে না। এখানে রিফ্রেশ করেন, দেখুন এটা চলে আসছে, সিম্পল জিনিসটা। এটাও কি রেড নাকি নাকি সেভ হয় নাই? হ্যাঁ, সেভ হয় নাই আগেরটা, দেখা যায়। ওকে, সিম্পলি হয়ে যাচ্ছে। এটা একটা ওয়ে। এরকম হচ্ছে যে আপনি অনেক সাইট থেকে RGB পাবেন, অনেক সাইট থেকে HTML কোড পাবেন, অনেক সাইট থেকে একদম পিওর নামটাও পাবেন। এরকম অনেক অনেক ধরনের সাইট আছে। এখন ঘটনা হচ্ছে সাইট থেকে কিন্তু সবসময় কাজ হবে না। আপনারা হচ্ছে যে নর্মালি আপনার ক্লায়েন্ট বললো যে হচ্ছে যে আমার ওয়েবসাইটে যত কালার হবে সব কালার হবে এই হালকা গ্রিনটা হবে। হালকা গ্রিন, এবার আপনি এটার কোড কি কিভাবে বুঝবেন? অ্যাকচুয়ালি এটা পাবেন কিভাবে? হালকা গ্রিনের আমরা ইংলিশ কি মানে কি লিখলে এক্স্যাক্টলি এখানে পাবো সেটা আসলে আমি জানি না। এটা কি হচ্ছে কি মানে লাইট গ্রিন লিখবো, আসবে কে জানে? দেখি আসবে লাইট গ্রিন, দেখি কি করে। লাইট গ্রিন আসতেছে না। আচ্ছা, মানে ওদের সাথে ম্যাচ করলে চলে আসতো, কিন্তু আমার কথা হচ্ছে মনে করেন আসা না আসা সেটা ম্যাটার না। আমার কথা হচ্ছে এভাবে কি আমি সব কালারের নাম কিভাবে জানা পসিবল? কালার আসবে না। আবার একটা জিনিস দেখেন, এখানে দেখে এরকম কালার প্যালেটে কালার মিলানো টাপ, দুটো পাশাপাশি বসে মিলালে দেখবেন যে একটু এদিক হয়ে আছে। তাহলে এক্স্যাক্টলি কালারটা পাওয়ার উপায় কি? কালার পিকার, রাইট। এক্স্যাক্টলি কালার পাওয়ার উপায় হচ্ছে কালার পিকার। কালার পিকার মিন্স কালার পিক করতে হবে আপনাকে, কালারটা কি করতে হবে? পিক করতে হবে। পিক করার ওয়ে কি? অনেক ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে কি আপনি যদি টুলস ইউজ করেন, টুলস ইউজ করাটা বেটার। হ্যাঁ, এক্সটেনশন বা টুলস। আমার কাছে যেটা আমি যেটা ইউজ করি সেটা আপনাকে দেখাই। আপনারা হচ্ছে যে কালার PIXI কালার পিক্সি, এভাবে কালার পিক্সি লিখে যদি গুগলে সার্চ করেন, প্রথমে একটা সাইট আসবে netiware.com। হ্যাঁ, এখানে গেলে হচ্ছে যে একটা ছোট একটা অ্যাপ্লিকেশন পাবেন, এর চেয়ে ছোট অ্যাপ্লিকেশন হয়তো আপনারা দেখেন না, আমিও দেখি নাই। দেখেন
অ্যাজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশন এটা হচ্ছে 11 কিবি লিমিটারের একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সারা জীবন চালা রাখলেও কম্পিউটার লোড হবে না। এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ডাউনলোড, এরপর ডাউনলোড হওয়ার পরে দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে ক্লিক করলে এটা রান, আর কিছু লাগবে না। এই দেখেন এই যে রান। এরপর এখানে কি কি দেখা যায়, কিছু পড়া যায় এটার মধ্যে? না, জুম করা যাবে না, একটু কি আমি বলে দিচ্ছি দেখেন, কন্ট্রোল অল্টার সি। আচ্ছা, এটা সরাই একটু, আগে সরালে কি গেছে দেখেন, হ্যাক্সা কোড প্রথমে দিচ্ছে, হ্যাক্সা কোড, এরপরে দিচ্ছে HTML কোড, এরপরে দিচ্ছে RGB কোড, এরপরে দিচ্ছে CMYK কোড, এরপরে দিচ্ছে SSB কোড। হ্যাঁ, জাস্ট আমাদের যে কোড দরকার সেগুলো আমরা নিয়ে নিব। আবার নিব কীভাবে সেটার ওয়ে বলে দিচ্ছে দেখেন, জাস্ট একটু বুঝেন আপনারা আগে। হ্যাঁ, এখানে ফরম্যাট বলে দিছে, যদি হচ্ছে যে আমরা HTML কোড বা হ্যাক্সা কোড কপি করতে চাই, তারা বলতেছি কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি। যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি চাপি, তাহলে এই মাউস পয়েন্টার যেখানে থাকবে ওই জায়গাকার কালার নিয়ে নিবে। কি কালার নেবে? HTML বা হেক্সা কোড নিয়ে নিবে। এরপর যদি আমরা কন্ট্রোল অল্টার এক্স চাপি, তাহলে কালার মিক্সার নিবে। কালার মিক্সার হচ্ছে যে আপনার ওই RGB কোড। এরপরে হচ্ছে কন্ট্রোল অল্টার জেড দিয়ে চাপে, তাহলে ম্যাগনিফায়ার নিবে। ম্যাগনিফায়ার মেবি হচ্ছে যে SCMYK বা SBG কিছু একটা হবে। কত ক্লিয়ার? জাস্ট কি করতে হবে দেখেন, আবার বলতেছি, গুগলে যাবেন, জাস্ট সার্চ করবেন কালার পিক্সি, এই netiva.com এটাতে যাবেন। এটাতে গেলে হচ্ছে যে কি এরকম একটা সাইট পাবেন, সিম্পল একটা সাইট। প্রথম যেটা আছে এটাই ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে পিসিতে সুন্দর করে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড ফোল্ডারে, এই সিম্পল একটা ফাইল। আমি যেটা করি, এটা হচ্ছে ডাউনলোড করার পরে কাট করে ডেস্কটপে নিয়ে যায়। এটারে ডেস্কটপে লাইক নর্মাল আদার্স অ্যাপ্লিকেশনের মতো ডেস্কটপে থাকে। তো আমার যখনই দরকার জাস্ট আমি এটার কি ক্লিক করলে এটা ওপেন হয়ে যায় আর আমি কাজ করতে পারি। সিম্পল জিনিসটা। হ্যাঁ, দিচ্ছি আগে এটা সেট আপ তো করি আমরা, রেখে দিলাম। হ্যাঁ, আপনারা এবার রেখে দিতে পারেন, বাসার পিস এখানে সব পিসতে রেখে দিতে পারেন। ক্লিক করলে এটা রান, ক্লিক করলে কি রান। এবার আমার যদি আমার ক্লায়েন্ট বলে যে ভাই আমার এই কালার লাগবে, আমি দিতে পারবো না। দেখেন আমি যেখানে মাউসটা নিচ্ছি এটার মধ্যে কালারটা কিন্তু উঠে যায়, খেয়াল করেন। যেখানে মাউসটা নিচ্ছি ওখানে কালার দেখা যাচ্ছে। এবার কালারের নাম কি, কোড কি, এটা নিয়ে আমার আর কোনো টেনশন নাই, টেনশন শেষ। হ্যাঁ, এটা প্রথমটা ডাউনলোড করেন। হ্যাঁ, এবার দেখেন আমার মনে করেন যে হচ্ছে আমি এই ইয়েলোটা ডাউনলোড করবো, একদম এক্স্যাক্টলি এই ইয়েলো আমার লাগবে। তাহলে এই ইয়েলোর উপরে মাউস পয়েন্টার নিব, নিয়ে জাস্ট কি করতেছি, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, আপনার কপি হয়ে গেছে। RGB নিয়ে চলে, ওই যে প্রথমে বললাম এটার উপরে লিখে আছে দেখেন, একটু এটার উপরে যান, কি কি আছে, ওই যে কন্ট্রোল অল্টার সি কপি HTML, তাহলে XHTML কোড পাচ্ছেন। কন্ট্রোল অল্টার এক্স কালার মিক্সার, তাহলে আপনি হচ্ছে RGB কোডটা পাবেন। ঠিক আছে, আমার ওটা কপি হয়ে গেছে। এবার আমি এখানে আসতেছি, এখানে এসে একটা হ্যাশ দিব ম্যানুয়ালি, জাস্ট কিবোর্ড থেকে চেপে একটা হ্যাশ দিব এবং কন্ট্রোল ভি থেকে চেপে কোডটা দিয়ে দিব। দেখেন চলে আসছে, সিম্পল। হ্যাঁ, কন্ট্রোল এস সেভ করলাম, এডিটরে আসি, আমি লোড দিচ্ছি, আমার কোড কই গেল, এই দেখেন চলে আসছে, সিম্পল জিনিস, আর কোনো টেনশন নেই। আবার ক্লায়েন্ট যদি বলে দেবে আমার এই কালার লাগবে, তাহলে এই কালারে আপনি পাবেন। জাস্ট কালারের উপরে নেবেন, কালার পিকার অন থাকবে, কন্ট্রোলটা সি চাপবেন, কালার কপি হয়ে যাবে, যেখানে দরকার সেখানে যাবেন, একটা হ্যাশ দিবেন, হ্যাশের পরে কন্ট্রোল ভি চাপবেন কিবোর্ড থেকে, কালারটা পেস্ট হয়ে যাবে এবং আপনার সাইডে কালারটা কি চলেও আসবে। এই দ্যাটস ইট। কন্ট্রোল অল্টার, এই যে এটার উপরে মাউসটা, কন্ট্রোল অল্টার এক্স, কন্ট্রোল অল্টার এক্স না, গ্যাস কে তো বললো, কন্ট্রোল অল্টার এক্স লাগবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটার উপরে মাউসটা নেন কালার পিক্সের উপরে, তাহলে পাবেন। দেখেন আমি কালার পিক্স একটু প্লিজ দিয়ে খেয়াল করেন, কালার পিক্সের উপরে মাউসটা আনলে আপনার কোডগুলো দেখাবে কি কিভাবে আপনারা কি শর্টকাট ইউজ করতে হবে আর কি। আর আমি এখানে যে কন্ট্রোল অল্টার এক্স দিচ্ছি, আমার একটা বোর্ড দিচ্ছে দেখেন, এখানে কি আছে দেখেন তো, HSL একটা কোড আছে, HTML কোড আছে, RGB কোড আছে। না না, ওইখানে মিক্সের আলাদা কোডগুলো চলে আসে, ওটা একসাথে হবে আর কি। আবার দেখেন এখানে ডিরেক্টলি আপনার কোড দিবে না, ওরা একটা বোর্ড দিবে, বোর্ড থেকে আপনার কালারগুলো কি নিয়ে ওখানে লিখতে হবে। যেন কত দিছে এখানে, 283 86 54, 243 86। আমি যদি এখানে লিখি RGB 243 ছিল না, এরপর আমাদের 86, 243 86, এরপর হচ্ছে যে কি 54।
তাহলে দেখেন আমার হচ্ছে একটা কোড হয়ে গেছে। এখন যদি আমি আউটপুটে আসি, এটা রিলোড দেই, তাহলে হয়ে গেছে, সিম্পল। যদি আমরা 8 GB নিতে চাই, ওরা ডিরেক্ট কালার দিবে না, কি দিবে, কালার বোর্ড দিবে। সে বোর্ডের মধ্যে কালার কোডগুলো থাকবে, সেখান থেকে দেখে আপনাকে কি লিখতে হবে। ঘটনা ক্লিয়ার? না ঝামেলা না, এটা সিস্টেম আর কি। এই জন্য হচ্ছে তো HTML কোডটা বেটার আর কি। প্লিজ তাহলে সবাই একটা করে অ্যাপ্লাই করে ফেলেন। তাহলে আমরা কালার ইউজ করার জন্য 3 ধরনের কোড পাচ্ছি। হ্যাঁ, নর্মালি একটা হচ্ছে নর্মাল কালার, রেড গ্রিন ব্লু, আর একটা পাচ্ছে কি হেক্সা বা HTML কোড, 6টা ডিজিটের কোড। এটার আগে একটা কি লাগে, হ্যাশ লাগে একটা, 6টা ডিজিটের কোড আগে একটা হ্যাশ লাগে। আর একটা হচ্ছে কি RGB কোড, রেড গ্রিন ব্লু এর 3টার আলাদা আলাদা রেঞ্জ থেকে মিক্সার কোড হয়। এগুলো সহজে পাওয়ার জন্য আমরা কি কালার প্যাকের ইউজ করতেছি। এইরকম কালার প্যাকের গুগলে আরো অনেক পাবেন। ইভেন হচ্ছে যে আপনার ব্রাউজারে এক্সটেনশনও পাবেন অনেক, যার যেটা ভালো লাগে ইউজ করতে পারেন। আমার কাছে এটা ভালো লাগে, জন্য আপনার এটা দেখালাম আর কি। হ্যাঁ, এখান থেকে 3টা ওয়েতে কোড পাচ্ছি। নর্মালি আমাদের দরকার হচ্ছে কি HTML বা হেক্সা কোড, আর হচ্ছে কি RGB কোড, এই দুইটা নর্মালি দরকার হয়। আপনি মাউস যেখানে রাখবেন সেখান থেকে আপনি HTML কোডটা পিক করতে পারবেন। কন্ট্রোল অল্টার সি বলে দিলে তারে বলবেন যে এক্স্যাক্টলি দেখাই দেন কোনটা, হ্যাঁ কোনটা দেখাই দেন। আর কন্ট্রোল অল্টার সি চাপলে আমরা হেক্সা কোড বা HTML কোড পাচ্ছি। যদি জাস্ট আমাদের যেটা করতে হবে, আপনার মাউস পয়েন্টারটা যেখান দরকার ওখানে নেবেন, কন্ট্রোল অল্টার সি চাপবেন, এডিটরে আসবেন, একটা হ্যাশ দিবেন, এরপর কন্ট্রোল ভি চাপবেন, দ্যাটস ইট। ওকে, এরপরে যদি আপনার RGB দরকার হয় কি করবেন, আপনার হচ্ছে যেখানে দরকার এখানে মাউস পয়েন্টার রাখবেন, কন্ট্রোল অল্টার এক্স চাপবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে ওরা একটা আপনার এরকম বোর্ড দিবে, বোর্ডের মধ্যে কোডগুলো থাকবে, আর এর কোড কত, জি এর কোড কত, বি এর কোড কত, এগুলো মিলাই একটা এখানে লিখে দিবেন, আউটপুট চলে আসবে, শেষ। ওকে, এরপরে আবার আসে, এটাও জাস্ট ভ্যালুর কথা বললাম, কালারের ভ্যালু। আবার আসেন কালারের হচ্ছে কি নিয়ে কথাবার্তা, প্রপার্টি নিয়ে কথাবার্তা বলি আমরা। হ্যাঁ, কালার প্রপার্টি আমি হচ্ছে অনেকবার মেনশন করছিলাম, লাস্ট ওয়ান মেনশন করতেছি। এই কালার প্রপার্টিটা হচ্ছে টেক্সটের কালারের জন্য। কিসের কালারের জন্য? টেক্সটের কালার। এখন আমি এখানে বললাম টেক্সটের কালার হচ্ছে হোয়াইট বললাম। হ্যাঁ, আবার এখানে কোনো টেক্সট আছে আমাদের বডির মধ্যে নাই, তো আমি এখানে কিছু একটা লিখে দিই উদয়। দেখেন চলে আসছে ওয়েব, হ্যালো ওয়েব। ডিফল্ট কালার কি এরকম আসে, একটা আপনার টেক্সটের ডিফল্ট কালার কি? ব্ল্যাক। ঠিক আছে, আমি লিখলাম হোয়াইট, তাহলে আমাদের কোড কি ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নেই। আর হোয়াইটের পরিবর্তে আমরা কোড লিখতে পারি না, হোয়াইটের পরিবর্তে কোড লিখতে পারি আমরা। জাস্ট কি করতে হবে, এখানে কন্ট্রোল অল্টার সি কপি, এখানে এসে একটা হ্যাশ চাপবো, কন্ট্রোল ভি চাপবো, তাহলে কালার চলে আসছে, শেষ। দেখেন হয়ে গেছে, সিম্পল খুবই জিনিসটা। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমাদের কালারের বিষয়ে কথাবার্তা শেষ। আমরা এবার হচ্ছে যে কালার প্রপার্টি থেকে বের হলাম, কালার প্রপার্টি শেষ আমাদের। হ্যাঁ, কালার প্রপার্টি টেক্সটের জন্য এক। এরপরে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি, চলেন। ব্যাকগ্রাউন্ডটা অনেকভাবে হতে পারে। ব্যাকগ্রাউন্ড কালার, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কালার আসবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো প্রপার্টির নেম এগুলো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসবে। এখন ব্যাকগ্রাউন্ড, যে কোনো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে কালার দিতে পারবেন, আপনি চাইলে কি ইমেজও দিতে পারবেন। আমরা চাইলে কালার ইমেজ দুইটাই ইউজ করতে পারবো। ওকে, এরপরে আবার হচ্ছে যে এই আরও কিছু এখানে দেখতে পাচ্ছি, যেমন কি ব্যাকগ্রাউন্ড রিফিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, এগুলো কি, এগুলো আমরা দেখব। আগে আমরা এই দুইটা বুঝি। ব্যাকগ্রাউন্ড কালার, এটার সাথে মনে হয় বোঝানোর আর কিছু নাই। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছে, কি উপায়ে কালার দিচ্ছে, 3টে উপায়ে কালার দিচ্ছে। কি কি হতে পারে? নর্মাল কালার নেম, RGB কোড, হেক্সা বা HTML কোড, দ্যাটস ইট, শেষ, ফিনিশ। এটা তো আমরা অলরেডি ইউজ করে বলছি সবাই নাকি? আচ্ছা, এখানে যেটা ইউজ করছি আর আমরা যেটা ইউজ করছি দুইটা কি সেম? এখানে শুধু কি আছে? ব্যাকগ্রাউন্ড। আর এখানে কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এখানে আরো বেশি স্পেসিফিক করে দিচ্ছে আর কি জিনিসটা এরকম। মানে আমি লিখলাম জাস্ট ব্যাকগ্রাউন্ড, আর এখানে লিখলাম কি ব্যাকগ্রাউন্ড কালার। দুইটাই একই কাজ করতেছে, পরেরটা একটু বেশি কি আপনাকে স্পেসিফিক করতেছে যে এটা কি আপনার ব্যাকগ্রাউন্ডে কালারই দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কি কালারই দিচ্ছে একদম। একটা মন একটা কালার নিয়ে আসি আমি, বেশি সুবিধা ওখানে আর কি, ওখানে তো বেশি আমরা চেঞ্জ করে ফেলবো এগুলো। দেন এখানে দেন কালারটা চেঞ্জ হয়ে গেছে সিম্পলি। আচ্ছা, তাহলে একটু আমরা এটা কীভাবে ইউজ করলাম জিনিসটা
এটা হচ্ছে কি, তাহলে এখন ঘটনা হচ্ছে যে এটা লিখলে তো আউটপুট আসতেছে, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে আউটপুট আসতেছে না? হ্যাঁ, এই যে আউটপুট আসতেছে, তাহলে দুইটাই সেম কাজ করতেছে না? তাহলে আবার আপনারা চাইলে কি ব্যাকগ্রাউন্ড কালার এভাবে লিখে কোড দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন, অথবা শুধু ব্যাকগ্রাউন্ড লিখে কোড দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন, কোনো ঝামেলা নেই। জি, কোনটা বেটার হবে? না, এটা বেটার। আপনার কোড লিখে কম লাগতেছে, কম দুঃখে বেশি কোড লিখবেন আপনি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আবার আরেকটা দেখলাম কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, কই গেল এটা, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ একদম ঠিকঠাক যেভাবে সেভাবে। ওকে, এই এবার এখানে ভ্যালু দিবে কি হবে? ইউআরএল, মানে লিঙ্ক দিতে হবে। কি দিতে হবে? লিঙ্ক। এখন এখানে লিঙ্ক দেওয়ার দেখেন তো, আমরা হচ্ছে যে HTML এর লিঙ্ক সরাসরি কখনো দিতে পারছি, কখনো এসআরসি লাগছে, কখনো হাইপাররেফারেন্স লাগছে, কিছু না কিছু একটা কি আপনার ফাংশন লাগছেই। এখানে একটা ফাংশন লাগবে, ফাংশনটার নাম হচ্ছে ইউআরএল। ফাংশন নাম হচ্ছে কি, এটা হচ্ছে যে প্রপার্টি, এটা এগুলো হচ্ছে কি ভ্যালু। এই প্রপার্টি ভ্যালুর মাঝখানে কিছু আসে, এটা হচ্ছে কি ফাংশন। ওকে, এবার এটার ভিতরে ভ্যালু লিখতে হবে, এটা ইউআরএল এর ফাংশন। আচ্ছা, এবার এখানে ভ্যালু লিখতে হবে, ভ্যালু মানে হচ্ছে কি ওই লিঙ্কটা বা হচ্ছে ইমেজের পাথটা। এবার একটা জিনিস দেখেন তো, ভালো করে এটা বুঝেন সবাই প্লিজ। এবার এখানে আমি মনে করেন একটা ইমেজ নিচ্ছি, হ্যাঁ, যে এই যে এসএপিটা নিচ্ছি, আমি এসএপিটা নিলাম, নিয়ে আমার হচ্ছে ডিউ টুইন্টার মধ্যে রাখতেছি। আগে বুঝেন দেখেন, তারপরে একবারে কাজ করেন। না রাখলাম, হ্যাঁ, এটার নাম হচ্ছে দিলাম কি লোগো, লোগো ডট জেপিজি, হ্যাঁ দিলাম এটা। আচ্ছা, এবার দেখেন তো আমি যে সিএসএস ফাইলটা যে লোকেশনে আছে, সিএসএস ফাইলটা কোন লোকেশনে আছে একটু খেয়াল করেন তো, সিএসএস ফাইলটা কোন লোকেশনে আছে? সিএসএস এর ভিতরে আছে। কোথায় আছে এটা? সিএসএস এর ভিতরে আছে। এখন সিএসএস এর ভিতরে কি ইমেজ ফাইলটা আছে? ওয়েব ফাইলটা আছে? তাহলে কি করতে হবে আমাদেরকে? সিএসএস থেকে বের হইতে হবে। সিএসএস থেকে বের হওয়া মানে ডট ডট স্ল্যাশ। আচ্ছা, বের হলাম। বের হলে কি আমি ইমেজ ফোল্ডারটা পাচ্ছি এখানে? দেখেন তো ভালো করে। তাহলে আমার কি ওয়েবের ফোল্ডারে যাওয়ার দরকার আছে? না। তাহলে আমি এখানে ইমেজ লিখলাম, ইমেজ স্লাইড দেওয়া মানে আমি ইমেজ ফোল্ডারে ঢুকে গেলাম। আর এখানে যদি আমরা ইমেজ সরাসরি পেয়ে যাই, তাহলে কি করতে হবে, যে ইমেজটা তো দরকার জাস্ট সেটার আপনি কি লিখবেন, নাম এবং এক্সটেনশনটা কপি করে নেবেন। লিখালিখি দরকার নাই, কপি করেন নাম আর এক্সটেনশনটা, হ্যাঁ কপি করে এখানে বসায় দেন, শেষ, দ্যাটস ইট। একটু যদি করে আপনি আউটপুটে আসেন, তাহলে দেখবেন যে এটা কি চলে আসছে, এই যে এসএপি, বিশাল এসএপি। সিম্পল না জিনিসটা? সব দেওয়া যাবে। এবার চাইলে একটা একটা করে আগাই। এবার চাইলে আমরা হ্যালো ওয়েব লেখা আছে না এখানে, দেখবে যে কোন এক কোনে হ্যালো ওয়েব লেখাটা এখানেও আছে, এই যে দেখা যায়। আমরা কিন্তু এর আগে ইমেজের উপর লিখতে পারতেছিলাম, এখন ইমেজের আমরা কি লিখতে পারবো। আমি লিখার এখানে কালারটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। দেখেন এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে করে একটা ইমেজ অ্যাড করেন তো সবাই। এটা এটা কি ধরনের পাথ? এটা রিলেটেড পাথ। তো এই জন্য আমরা রিলেটেড পাথ শিখছিলাম। আমি তখন বলছিলাম যে আমরা মেন ওয়েব রুট ফোল্ডারের বাইরে কখনো বের হয়ে যাবো না, ওটার ভিতরে থাকবো, কিন্তু ওটার ভিতরে আমাদের অ্যাবসোলিউট রিলেটেড দুইটারই কাজ হয়ে যাবে। আপনি হচ্ছে এটা ফাংশন, আমরা এখানে হচ্ছে যে হাইপাররেফারেন্স ইউজ করছি না? হ্যাঁ, এটা ছাড়া কি আপনি অ্যাসেট দিতে, লিঙ্কটা দিতে পারছেন? এখানে হাইপাররেফারেন্স ইকুয়াল টু মনে করেন যে হচ্ছে ইউআরএল, হ্যাঁ ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের মধ্যে এখানে পাথটা আপনি বলে দিবেন। হ্যাঁ, না ইউআরএল ফাংশন, এটা হচ্ছে যে আপনার প্রপার্টি, এটা ফাংশন, এটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের ভিতরে লিঙ্ক বলে দিবেন, জাস্ট শেষ। একটুক লিঙ্ক নিয়ে যেন কারো কোনো কম্বিনেশন না থাকে। একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করেন সবাই প্লিজ, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করেন। আচ্ছা, আমরা এতদিন হচ্ছে যে HTML ফাইলে এই হাইপার রেফারেন্স বা অ্যাসার্চের মধ্যে যে লিঙ্কগুলো করতেছিলাম না, এই লিঙ্কগুলো করার সময় আমরা কোন ফাইলটা খেয়াল রাখছিলাম সবসময়? আমরা HTML এর ফাইলটা খেয়াল রাখছিলাম না? আবার বলতেছি দেখেন, আমরা HTML ফাইলে যখন কাজ করতেছিলাম, এখানে যে লিঙ্কগুলো করছি, এটা করার সময় সবসময় কি HTML ফাইলের লোকেশনটা খেয়াল রাখছিলাম।
এখান থেকে সামনে যাচ্ছি পিছনে যাচ্ছি হিসাব করছিলাম, হ্যাঁ। এবার মনে করেন আপনি সিএসএস ফাইলে আছেন বা জেএস ফাইলে আছেন বা অন্য কোনো ফাইলে আছেন, ওই ফাইলের মধ্যে যদি কোনো রিলেশন করতে হয় আপনাকে, তাহলে ওই ফাইলের লোকেশন খেয়াল রাখতে হবে। সিএস ফাইলটা কোথায় আছে? সিএস ফোল্ডারের মধ্যে আছে। এবার এই লোকেশন থেকে আপনি হিসাব করতে হবে আপনি কি ওটার সামনে যাবেন নাকি পেছনে যাবেন। ওকে, যাদের হয় না তারা এই লিঙ্কগুলো। এখন আমার এখানে একটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলো, আমারটা অনেক বড়, আপনাদের অনেকের হচ্ছে ছোট ছোট, অনেকবার রিপিট হচ্ছে। ওকে ওকে ফাইন, তাহলে আমি ছোট একটা ইমেজ নিয়ে আগে, তারপরে আপনাদের মতো করে কাজ করি। দাঁড়ান, ছোট ইমেজ কই পাবো এবার, এটারে কয়টা ছোট করে ফেলে। দাঁড়ান, খেয়াল করেন একটু, ছোট একটা ইমেজ নিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা নিলে তো বোঝা যাবে না অনেক সময়, এখান থেকে নিয়ে ক্রপ হয়ে ছোট ইমেজ হয়ে গেছে আমার। ওকে, দেখেন ঘটনা কি করতেছে, ছোট হয়েছে, এটা ছোট অনেকগুলো ইমেজ আছে এখানে, হ্যাঁ। তার বিশ্বাস না হলে দাঁড়ান আবার অন্য কাজ করি। না না, হওয়ার দরকার নেই, আমি চাই না বিশ্বাস করেন আপনারা। এবার ঠিক আছে। আচ্ছা, এটা রিপিট, এটা কি রিপিট হচ্ছে না এটা? আচ্ছা, তাহলে রিপিট যেহেতু হচ্ছে, রিপিট যেহেতু বুঝতেছি, এই রিপিটের বুঝলে কাজ হচ্ছে, আর কিছু লাগবে না। দেখেন এখানে এর পরবর্তী প্রপার্টিগুলো দেখেন, পরের প্রপার্টিটা কি আছে? রিপিট। তার মানে ব্যাকগ্রাউন্ড রিপিট হলে আমরা রিপিটটা অফ করতে পারবো, আবার চাইলে ব্যাকগ্রাউন্ড রিপিটটা করাইতেও পারবো। চাইলে রিপিট অফ করতে পারবো, চাইলে রিপিট কি করতে পারবো। জাস্ট আপনারা লিখতে হবে কি, ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটা লিখতে হবে। এটার পরে যদি ব্যাকগ্রাউন্ড হয় এই লিখলেন, লিখে একটা ভ্যালু কি, ভ্যালু হচ্ছে যে নো রিপিট। এই যে অনেকে আমরা জানি নো রিপিট, এতটুকু লিখলেই এটা আর রিপিট হবে না। জি, এই ঘটনা শেষ। ঠিক আছে, একটা করে আগান, তাহলে শুধু একবারই আসলো। ওকে, এবার যদি মনে হয় যে আপনার কি শুধু একবার আসলে হচ্ছে না, এটা হলো যে এক্সের দিকে অনেকবার আসুক, তাহলে কি করবেন দেখেন, লিখবেন রিপিট এক্স। তাহলে এক্স অক্ষে এটার কি রিপিট হচ্ছে। এবার যদি বলেন যে আমার ওয়াই অক্ষে রিপিট দরকার, তাহলে কি করবেন, রিপিট ওয়াই। তাহলে দেখেন শুধু ওয়াই এর দিকে হচ্ছে। আর যদি বলেন যে চারদিকে রিপিট দরকার, তাহলে লিখবেন শুধু কি রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট রিপিট। তাহলে দেখবেন সব দিকে রিপিট হচ্ছে। আর যদি বলেন যে ভাই রিপিট দরকার নেই আমার, যা হয়েছে বাদ দেন, তাহলে নো রিপিট। ওইটাতে আসতেছি, দাঁড়ান একটা একটা করে, হ্যাঁ। তাহলে এটা যাদের রিপিট হয়েছে তারা অ্যাপ্লাই করে ফেলেন, যাদের রিপিট হয় না তারা অ্যাপ্লাই করে ফেলেন। আচ্ছা, এরপরে আরেকটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ দেখেন, দেখা যায়। আচ্ছা, এবার যাদের বড় হয়ে গেছে তাদের জন্য, ছোট হয়ে গেছে তো এটা দিলাম। আচ্ছা, ছোট হয়ে গেছে ওইটার সমাধান আছে, ওকে ফাইন। আগে বড়টা দ্বারা সমাধান করি। একই সমাধান, হ্যাঁ। বড় হলে যে সমাধান, ছোট হলে একই সমাধান। আচ্ছা, এর আগে আমার একটা বলেন তো, মনে করেন যে আপনার একটা ছবি আছে, আপনার 10 পিক্সেল ইন্টু 10 পিক্সেল, আপনি যে ক্যানভাসের মধ্যে বা যে এরিয়ার মধ্যে ফিট করবেন, সেই এরিয়ার সাইজ হচ্ছে মনে করেন যে 1000 ইন্টু 1000। তাহলে 10 পিক্সেলের ইমেজটা 1000 পিক্সেলের বক্সের মধ্যে বসালে এটা থাকবে, এটা ধ্বংস হয়ে যাবে না এটা। আচ্ছা, এটা তো বুঝি আমরা। এরপর মনে করেন যে হচ্ছে যে আপনার এরিয়া হচ্ছে যে 20 পিক্সেলের, আপনার কাছে একটা ইমেজ আছে 1000 পিক্সেল। তো 1000 পিক্সেলের ইমেজটা আপনি 10 পিক্সেলের মধ্যে বসাচ্ছেন, তাহলে সেটাও তো ভালো লাগবে না। এটা মনে করেন যে এরকম একটা ইমেজ, এটার মধ্যে কন্টেন্ট আছে, এটার সাইজ হলো মনে করেন 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল। এটা যদি ছোট করে আমরা 10 পিক্সেলে নিয়ে আসি, তো কন্টেন্ট কিছু বোঝা যাবে এখানে? খুবই খারাপ একটা অবস্থা। তাহলে ছোট বড় যদি আপনার আসলে দরকার হয়, তাহলে এটা ওই আগে বানাবেন ফটোশপে বা ওইভাবে রিসার্চ করে নেবেন। হ্যাঁ, তো এটার জন্য সলিউশন হচ্ছে তো আপনার ওইভাবে বানিয়ে নিতে হবে, বানিয়ে নিলে ঠিকঠাক মতো হবে আর কি। আদারওয়াইজ নাহলে ওই প্রবলেমগুলো থাকবেই। এটুকু তো আমরা বুঝি, এটুকু তো ঝামেলা নাই।
তাহলে আমরা একটু শিখে নিই আপাতত যে কিভাবে আমরা কোড দিয়ে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজকে বড় করতে পারি, ছোট করতে পারি। এবার আপনি যদি মনে করেন যে আপনি আর বানাবেন না, যেটা আছে সেটা দিয়ে কি টেনে টুনে কাজ চালাবেন। আর যদি মনে করেন যে হচ্ছে না বা আমি প্রফেশনাল, আমি বানা ইউজ করবো সাথে কোড লিখবো, তাহলে ওয়েলকাম। আচ্ছা, এবার আমি লোগো ডট ডিবিজি দিলাম, এখানে লিখলো কি ব্যাকগ্রাউন্ড রিফিট নো রিফিট, একটু সেভ দিলাম, আউটপুটে আসি দেখি ঘটনা কি ঘটায়। এই বিশাল এসএপি চলে আসছে। এবার আমি চাচ্ছি যে এসএপিটা আর বি4 এর মধ্যে ফিট হবে, পুরো দুনিয়াদারিতে ছড়া যাবে না। ওকে, তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে সাইজ দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে কি করতে হবে, সাইজ দিতে হবে। আচ্ছা, এটার একটু টাইনের উপরে নিয়ে যায়, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ ওকে ওকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজের মধ্যে কি লেখা আছে দেখেন তো, উইড হাইট। তার মানে এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে উইডের, একটা হচ্ছে কিসের, একটা উইডের একটা হাইটের। আবার আমি যদি দিই উইডের দিকে 100% এবং হাইটের দিকে 100%, তাহলে আমার বি4 ফিট হবে না জিনিসটা, কি মনে হয় আপনাদের? আচ্ছা, উইড হাইট, হাইট, হ্যাঁ। এবার আমি উইডরে দিলাম 100%, হাইটকে দিলাম 100%, দ্যাটস ইট। আসেন তো আবার কি হয় দেখি, চলেন ঘটনা কি করতেছে এটা। হাইটটা নিচ্ছে, কিন্তু হাইট এই ওয়েবসাইটের হাইট এখন কতটুক, আমরা কোনো হাইট দিয়ে দিয়েছিলাম নাই। একটু তাহলে বলেন যে একটু কেন পাইছে হাইট, এই যে কন্টেন্ট আছে ততটুকু হাইট পাচ্ছে। আর আপনি কন্টেন্ট বাড়ান, মনে করেন যে হ্যালো ওয়েব আরো 5টা দিয়ে দিই আমরা। এবার দেখেন ঘটনা, হাইটটা অটো, দ্যাটস ওয়াই এরকম লাগতেছিল আর কি। তাহলে এখানে বলতে পারেন যে হচ্ছে যে আমি 100% দিলাম, তারপরে হচ্ছে না কেন হাইট। হাইটের ক্ষেত্রে পার্সেন্টেজ ডিপেন্ড করা হচ্ছে প্যারেন্টের উপরে। হ্যাঁ, পিক্সেল সেট করলে ঘটনা ঘটবে, সেটা অন্য, এটা তো ফিক্সড, পিক্সেল তো ফিক্সড। ওকে, পার্সেন্টেজ ডিপেন্ড করে অলওয়েজ কিসের উপরে, প্যারেন্টের উপরে। দেখেন তো আমরা কিন্তু একটা বি4 এর কোড লিখছিলাম, সে কারে মেজার করতেছে, হাইট নাকি উইড? আমরা যেখানে বি4 একটা কোড লিখছিলাম, সে কারে মেজার করতেছে, উইড না হাইট? উইড। তার মানে ডিভাইস উইড 100% কিন্তু নিয়ে নিচ্ছে আগে, কিন্তু ডিভাইস হাইট কিন্তু নিচ্ছে না। এই জন্য 100% দিয়ে হাইটটা কি এক্স্যাক্টলি ফুল ওয়েট পাওয়া যাচ্ছে না, পাচ্ছি কি হিসাবে, কন্টেন্ট অনুযায়ী পাচ্ছি। ওকে, এখানে আমরা একটু চেঞ্জ করে দেখি তো একটা জিনিস। আর কিছু বোঝা যায়? হ্যাঁ, এটা কি, এটা দেখে কিছু বোঝা যায়? অনেক কাছাকাছি আছে। এটা হচ্ছে বি4 এর উইড, এটা হচ্ছে বি4 এর হাইট। বি4 এর উইড 100 মানে হচ্ছে কি পুরোপুরি 100%, বি4 এর হাইট 100 মানে পুরোপুরি 100%, মানে হাইট পুরোপুরি 100%। বি4 কোনটা, ওয়েবে যতটুকু দেখা যায় ব্রাউজারে এতটুকু কি বি4 উইড পুরোপুরি নিচ্ছে, বি4 এর হাইট কি পুরোপুরি নিচ্ছে। তাহলে ব্যবস্থা সবই আছে। একটা হচ্ছে যে যদি আমরা পার্সেন্টেজে দিয়ে দেই, তাহলে হচ্ছে উইডটা পুরোপুরি পাচ্ছে, আর হাইটটা কন্টিনিউ অনুযায়ী বাড়তে থাকবে, বা প্যারেন্ট অনুযায়ী কি বাড়তে থাকবে। আর যদি আমরা বলি যে না ভাই, আমি হচ্ছে দুইটারে বিউ উইড বা বি4 উইড বি4 হাইট দিব, তাহলে কন্টেন্ট কি আছে বা কি আছে না সেটা দেখবে না, বি4 যতটুকু করবে না ততটুকু কি করবে, 100% নিয়ে নেবে। ক্লিয়ার? এখানে দেখেন তো আমাদের এটা একটু এই রেশিও একটা নষ্ট হয়ে গেছে না ইমেজটার। হ্যাঁ, এখন তাহলে কি করতে হবে, এটা হচ্ছে হাইট উইডটা রেশিও হয় আপনার কি বানিয়ে আনতে হবে এভাবে, আর না হলে কিছু একটারে একটু কি সেক্রিফাইস করতে হবে। যেমন হচ্ছে কি এখানে আমি উইড 100% নিচ্ছি, কিন্তু হাইটের দিক থেকে বলে দিলাম কি অটো, মানে হচ্ছে কন্টিনিউ যে বাড়তে থাকবে। তাহলে কিছুটা হলো রেশিও কি ঠিকঠাক থাকার একটা চান্স আছে। আর না হলে হচ্ছে আপনারা ওই যে আগের কথায় আবার বানিয়ে আনতে হবে কিছু একটা। ওকে, হ্যাঁ, অ্যাডোব ফটোশপ বা কোনো এডিটিং টুলস। আবার আসেন ছোট ইমেজ নিয়ে কাজ করি আবার, চলেন। একইভাবে যেভাবে একটা বড় ইমেজরে কি আপনার টেনে ছোট করা যায়, একইভাবে ছোট একটা ইমেজরে এই টেকনিকে আপনি টেনে কি বড় করতে পারবেন। আমি দিলাম নো রিফিট, আর দুদিকে দিয়ে দিলাম ওই বি4 আর এখানে পার্সেন্টেজ দিলাম, নো প্রবলেম। এই ছোট ছিল না ইমেজটা, এখন কন্টিনিউ যে বড় হয়ে গেছে। আর আমি যদি এখানে যদি বিএস দেই, তাহলে গড়টা আরো খারাপ হয়ে যাবে।
তাহলে আপনার এখানে প্যারেন্টের মধ্যে ফিক্সড কোনো হাইট দিয়ে রাখছেন আপনি, অথবা কন্টেন্ট আছে। আমি তো শুধু ব্যাকগ্রাউন্ডে 100% দিয়ে রাখছি, শুধু 100% দিয়ে রাখছি, পুরোটাই নিয়ে নিছি। হ্যাঁ হ্যাঁ, ওটা সমস্যা নাই, হাইট ওয়েট সবই নিয়ে এভাবে করো। আর এর মধ্যে ইমেজগুলো হয়তো বা বড়, যাই হোক এটা এটা ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস একটু মেনশন করি, আমরা হচ্ছে অনেকে কিছুটা কোড আগে থেকে পারি, হ্যাঁ ওইটা ধরে বসে থাকেন না, আমরা যে টেকনিকটা শিখাচ্ছি এই ধরে এটা ধরে একটু আগান, তাহলে আপনার হচ্ছে যে অনেকগুলো গ্যাপ থাকতে পারে জানার মধ্যে, ওগুলো ফিল আপ হবে। এখন মনে করেন যে আপনি যেটা জানেন ওটা ধরে বসে থাকলে এগুলো আর ফিল আপ হবে না। একটু ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এবার এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, মনে করেন যে আপনার তো অলওয়েজ তো এরকম দরকার নাই, তাহলে আপনি কমাতে বাড়াতে পারবেন না, অলওয়েজকে 100% দিবেন আপনি, দরকার হলে দিবেন, আর দরকার না হলে আপনি তাহলে কমাইতে পারেন ইচ্ছা। যেমন আমি যদি এখানে যদি দেই যে হচ্ছে কি বিউইড আমার মনে করেন যে 40 দিলাম, আর এইদিকে মনে করেন 20 দিলাম, দিতে পারি না আমরা? তাহলে ওই সব ইমেজটা আসবে, সিম্পল, সব কিছু আমাদের হাতে। এবার মনে করেন যে হচ্ছে যে ভাই আমি অলওয়েজ হচ্ছে এভাবে 100% এই পার্সেন্ট সে পার্সেন্ট আমি মেজার করতে পারবো না, আমার রিকোয়ারমেন্ট একটাই, আমার মানে যে আপনার বক্সের মধ্যে অথবা যে ক্যানভাসের মধ্যে অথবা যে ব্লগের মধ্যে অথবা যে এরিয়ার মধ্যে আমার হচ্ছে ইমেজটা দিব, সে এরিয়ায় ফিট হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি কি বললাম, পার্সেন্টেজ আমি কি হিসাব করতে যাব না, কিন্তু ইমেজটা যে ক্যানভাসের মধ্যে ভরাচ্ছি অথবা যে এরিয়ার মধ্যে ভরাচ্ছি সেই এরিয়া অটোমেটিক কি ফিট হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে যে কিছু ভ্যালু ইউজ করতে পারি, তার মধ্যে একটা ভালো ভ্যালু হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার। ব্যাকগ্রাউন্ড সাইজ কি কাভার, তাহলে আপনার এরিয়া অনুযায়ী এটা কি ফিট হয়ে যাবে। দেখেন এখন আমার এরিয়া কত, কন্টেন্ট অনুযায়ী না এরিয়া, এটা ফিট হয়ে গেছে। আর পার্সেন্টেজ কতটা এটা আর কি দেখতে হবে না আপনাকে। এরকম আরো কিছু প্রপার্টি আছে, আমরা কাজ করার সময় শিখবো। ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, ওইটা আপনার এরিয়া অনুযায়ী এটা ফিট হয়ে যাবে বা কন্টেন্ট অনুযায়ী ফিট হয়ে যাবে। হ্যাঁ, ওই কাজটাই করতেছে ব্যাকগ্রাউন্ড কাভার, না লাগবে না। যদি হাইট আমরা এবার হচ্ছে যে হাইট কখন দিব, এবার মনে করেন যে আপনার কন্টেন্ট অনুযায়ী বা এরিয়া অনুযায়ী ইমেজটাতে ফিট করবেন না, এটা কোনো একটা এক্স্যাক্টলি এরিয়াতে ফিট করবেন বা ছোট বড় করবেন, তখন ব্যাকগ্রাউন্ড সাইজের ওই উইড হাইট অনুযায়ী আলাদা আলাদা করে ইউজ করবেন। আর যদি বলেন যে হিসাবে যাবেন না, কন্টেন্ট বা এরিয়া অনুযায়ী টোটাল ফিট হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার। খেয়াল থাকবে সবার? ওকে নাইস। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এই যে আমি দুইটা এখানে ইমেজ ইউজ করলাম, একটার ফরম্যাট হচ্ছে কি ডট জেপিজি আর একটা হচ্ছে ডট পিএনজি, দুটোতে পার্থক্য খেয়াল করছেন আপনারা? কাজ কি হচ্ছে ঘটনা, আমার পিএনজি ইমেজের ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারটা দেখা যাচ্ছে, গ্রিন কালারটা দেখা যাচ্ছে, ভালো করে বুঝেন জিনিসটা। আমরা অনেকে পিএনজি যে পার্থক্য বুঝি না আমরা, এই জন্য বলতেছি। এটা আমার ইমেজ, ইমেজের পিছনে আমার ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে। এবার যদি আপনার মনে হয় না স্যার এটা ব্যাকগ্রাউন্ড কালার তো এটা না, এটা হুদাই আসতেছে, তাহলে একটু দেখেন ব্যাকগ্রাউন্ড কি আছে, এটা এটা কিন্তু কালার। তাহলে পিএনজি ইমেজ কি হচ্ছে জিনিসটা, পিএনজি ইমেজ হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজ। এই ইমেজের পিছনে যদি হচ্ছে যে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা দেখা যাবে। পিএনজি হচ্ছে কি ট্রান্সপারেন্ট ইমেজ। দেখেন এটার পিছনে এটা এই ফাঁকাটা ট্রান্সপারেন্ট, এর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এগুলো ট্রান্সপারেন্ট, পিছনে ফাঁকা দেখা যাচ্ছে। এটা একটা জিনিস শিখলেন। আর একটা জিনিস শিখলেন, আপনারা চাইলে একই সাথে ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইটা ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কি ইমেজ দুইটা একসাথে ইউজ করা যাচ্ছে। তাহলে যেটা হবে যদি ট্রান্সপারেন্ট হয়, তাহলে পিছনে কি কালারটা দেখা যাবে, সামনে কি দেখা যাবে ইমেজটা দেখা যাচ্ছে। আর যদি জেপিজি ইমেজ হয়, তাহলে এক্ষেত্রে হচ্ছে যে একটু ধরা আছে, সেটা কিরকম দেখেন, ডট জেপিজি। আপনার জেপিজি ইমেজ কি ট্রান্সপারেন্ট না, দ্যাটস ওয়াই এটার পিছনে কি আছে না আছে এটা আর কি দেখার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে পিএনজি আর জেপিজির এই পার্থক্যটা একটা খেয়াল রাখবেন সবাই। ওকে আচ্ছা আচ্ছা, এরপরে আমরা একটা আরো কিছু কাজ করে চলেন।
এখানে দেখেন তার দুইটা বাকি আছে, একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, আর এখানে কি আছে বাকি দেখি। না এখানে কিছু বাকি নাই, ওকে ফাইন। আমরা W3 স্কুল যাই একটু, চলেন W3 স্কুল ব্যাক। আমি যাই, আপনারা নেটে খারাপ তো যাইতে হবে না। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ডান, ব্যাকগ্রাউন্ড ইমেজ ডান, ব্যাকগ্রাউন্ড ডিফিট ডান, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড কি পজিশন। অ্যাটাচমেন্ট পজিশন এগুলো বলতে, অ্যাটাচমেন্ট বলতে নর্মালি আমরা কি বুঝি? অ্যাটাচমেন্ট অ্যাটাচ করা, যুক্ত করা, ওকে ফাইন। এটা কি বলছে এটা দেখি, চলেন এটা কি চায় আমাদের কাছে। আমরা করে এখানে কোড করি আবার, হ্যাঁ এটা দেখেন। আচ্ছা এই কোডগুলো দেখতে পারেন সবাই, এখন দেখা যায়। আর পিছনের পাশিটা দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ একটু আমরা বুঝি, রিপিট একটু আমরা বুঝি, ওকে এটা আমরা বুঝি না, হ্যাঁ তো এটা একটু আমরা বুঝি না, একটু লাগবে না আমাদের, বাদ। রিপিট দিলাম, তাহলে কি হচ্ছে দেখেন, নো রিপিট। একদম ফুল যতটুকু কন্টেন্ট আছে ততটুকু জোরে চলে আসছে না, কাবার দিলাম আর। আচ্ছা কাবার বাদ দিলাম এখানে, হ্যাঁ ওইটা কাবারটা বেটার, কাবার রিপিট দিলাম, তাহলে হচ্ছে যে ইমেজটা ছোট। এখন ছোট হওয়ার কারণে এটা কি কন্টেন্ট বেশি, এটা রিপিট হচ্ছে, এটা বারবার। এটা দোষের কিছু নাই, সিস্টেমে গেলে যা হওয়ার হচ্ছে। আবার ওরা বলছে কি ভাই রিপিট আমি করব না, রিপিট না করলে কি হচ্ছে, রিপিট না করলে কি হচ্ছে ইমেজটা কি বাই ডিফল্ট প্রথমে বসে, তারপরে এটা রিপিট হচ্ছিল, তাহলে রিপিট না করলে কি হচ্ছে এটা আর বসতেছে না, জাস্ট একবারে হচ্ছে। এবার ওরা বলতো যে ভাই এই ইমেজটারে আমি চাইলে কি একবারে আসতে ভালো কথা, এটা চাইলে কি মাঝখানে রাখবো, চাইলে ডানাটা নিব, চাইলে বামে নিব, চাইলে বটমে নিব। এটা হচ্ছে যে এবার ব্যাকগ্রাউন্ড পজিশনের কাজ। এবার চলেন ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা ইউজ করি। কি বলছে এখানে দেখেন তো, রাইট টপ, তার রাইট সাইড যাবে, রাইট থেকে কি টপে বসবে। চলেন দেখি তো আসলে ঘটনা আইটেম ঘটে কিনা। রাইট থেকে টপে, আজ বলতে খালি টপ দিলাম, টপে আছে আমরা বুঝতেছি না, বুঝবো যখন আমরা এখানে দিব কি বটম, ব্যাকগ্রাউন্ড পজিশন বটম। দেখেন বটমে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, দেখেন সেন্টারে চলে আসছে। তাহলে কি বুঝতেছি আমরা, আমাদের কন্টেন্ট অনেক বড় থাকতে পারে বা এরিয়া অনেক বড় থাকতে পারে, সেই বড় এরিয়ার মধ্যে ছোট একটা ইমেজ বা ছোট একটা আমার ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে কি ডানে বামে উপরে নিচে ইজিলি মুভ করে দেওয়া যাবে। চাইলে এখানে দুইটা ভ্যালু দিতে পারি, যেমন এখানে সেন্টার আছে তো বটম, আমি দিতে পারি কি লেফট বটম, তাহলে এটা লেফটে যাবে এবং কি লেফটের বটমে বসবে। এই যে লেফটের বটম, লেফট সেন্টার, লেফট সেন্টার হবে হবে না, হবে কি বটম সেন্টার, বটমের সেন্টারে বসবে। দেখেন বসছে, বটমের রাইটে বসবে, দেখেন বসছে নাকি টপের রাইটে, ওকে টপের সেন্টারে, টপের লেফটে, যেটা বাই ডিফল্ট থাকে এটা। আবার এখানে কি হচ্ছে দেখেন তো, আমার ইমেজটা সেন্টারে রাখি, হ্যাঁ সেন্টারে রাখলে ভালো লাগবে, বুঝতে পারবো আমরা সেন্টারে আছে, টপ সেন্টার। এই আমি ইমেজটা না স্ক্রল করতেছি, মানে আমার ওয়েব পেজটা স্ক্রল করতেছি, আর আমার টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড দুটো উপরে উঠতেছে না, নর্মালি তো এরকমই হয়। আচ্ছা এবার আসলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের ব্যাপারে। এবার অ্যাটাচমেন্ট বলতেছে কি কিছু অ্যাটাচ করে দেয়, এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটা এই এরিয়ার মধ্যে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করাটা অনেক ওয়ান কাইন্ড অফ ফিক্সড করে দেওয়ার মতো। কি বলছে দেখেন তো, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি ফিক্সড, মানে একদম স্ট্যাম্প মারি দেয়, একটা ছবি স্ট্যাম্প মারি দিয়েছে এখানে, একদম ফিক্সড করে দিলে ঘটনা কি ঘটে দেখেন। এবার আমি স্ক্রল করতেছি, ট্যাব সেন্টার আছে এখানে, থাক নো প্রবলেম, এখানে অ্যাটাচমেন্ট আছে, মানে স্ক্রল করতেছি, খেয়াল করেন চেঞ্জ কিছু হয় কিনা। ব্যাকগ্রাউন্ড তার জায়গায় আছে, শুধু আমার কন্টেন্ট কি উপরে আছে। এটা সুন্দর না জিনিসটা, এটা কি করতেছে জিনিসটা, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এবার আপনি এই পজিশনটা বাদ দিয়ে দিলাম, এটা আছে দেখেন তাও কিন্তু কাজ করতেছে, তার মানে পজিশন আর অ্যাটাচমেন্ট কি এটা আলাদা, কমপ্লিটলি আলাদা জিনিস, একটা আরেকটার উপর ডিপেন্ডেবল না। একটু যদি আমরা বুঝেন তাহলে ব্যাকগ্রাউন্ডের ইতিহাস শেষ। এইটারে আরেকটা নাম আছে, যদি আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করি, ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড থাকে, উপর দিয়ে এভাবে কন্টেন্ট আসা যাওয়া করে, এটা আরেকটা নাম আছে, নাম হচ্ছে প্যারালাক্স। কি প্যারালাক্স, প্যারালাক্স অনেক জনপ্রিয়, এটা খুবই সিম্পল টেকনিক, জাস্ট আপনি একটা কোড লিখলেই
কাজ হয়ে যাবে। এটা আপনার প্রফেশনাল ওয়েবসাইট ইউজ করলে দেখবেন অনেক ভালো লাগতেছে, খুবই সুন্দর একটা টেকনিক। এটাই সুন্দর, রাইট। না, আর কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই এখানে, আর এটাই এনাফ, ফিক্সড। হ্যাঁ, এবার আসেন তো, এই যে গুগল মামা কই গেল আমাদের, এই আচ্ছা এসএপি আমাদের হলো সব এসএপি বস। আসেন, এই ব্যাকগ্রাউন্ড সাইজ এসএপি আছে, কাভার না দিয়ে আমি বললাম কি তোমার হচ্ছে যে তুমি পাশাপাশি নিবা হচ্ছে যে 50%, আর উপরে নিচে নিবে 50%, নাও। ওকে ফাইন, আমার কোনো সমস্যা নাই। এই হলো, হ্যাঁ। আবার এখানে আমি বলতেছি কি ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন কই যাবা, সেন্টারে যাবা। আসলো সেন্টার বলতে এই এরিয়ার সেন্টার, হ্যাঁ, কন্টেন্ট যতটুকু এতটুকু সেন্টার। এটা বললাম কি এখানে ফিক্স থাকবা, তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট শেষ, কাহিনী শেষ। এগুলো কি সবাই বুঝছেন? ওকে, এগুলো বেশি প্র্যাকটিস করতে হবে, বাসা জায়গা ছাড়া দিয়ে না, ছাড়া গেলে শেষ। আর কালকে শুক্রবার দেখে খুশি থেকে হারা দেন না, নানার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি আপাতত বাদ দেন। তাহলে কোডটা লিখে ফেলেন সবাই, একবার করে লিখেন। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের পর নো রিপিট লিখলাম না আমরা, নো রিপিট। এই জিনিসটা যদি হচ্ছে তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ না লিখে যদি এভাবে লিখি, একটা খেয়াল করেন, হ্যাঁ কি বলি, একটু করে অফ করে দিলাম। ওকে, এটা শুধু দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে এটা আনলাম, তার মানে কি হচ্ছে জিনিসটা, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে করলাম সেটা শুধু ব্যাকগ্রাউন্ডের মধ্যে পসিবল, যেটা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে করলাম সেটা শুধু ব্যাকগ্রাউন্ডে পসিবল। আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইটা আলাদা প্রপার্টি পাচ্ছিলাম না, আলাদা প্রপার্টির কাজগুলো আমরা একটা সিঙ্গেল প্রপার্টি দিয়ে করতে পারবো, তার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করলে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাইলে শুধু কি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করলে হবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, একটু এসে একটু সেভ দিই, হচ্ছে অনেকবার ভিডিও যাচ্ছে না এটা। আচ্ছা, এবার এখানে লিখছিলাম কি ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, খেয়াল আছে? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডের পরে আমরা লিখলাম কি ইউআরএল এত এত এত, এটার পরে জাস্ট স্পেস দিয়ে লিখেন নো রিপিট। তাহলে দেখেন দুইটা প্রপার্টির কাজ একটা প্রপার্টি দিয়ে হচ্ছে। এখানে আসেন নো রিপিট, তার কোনো ঝামেলা আছে? আচ্ছা, কিন্তু এখানে একটা ইস্যু আছে, দেখেন আগে আমি ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড ইমেজ আলাদা ইউজ করার কারণে আমি কালারটাও পাচ্ছিলাম, ইমেজটা পাচ্ছিলাম, কিন্তু এখানে আমার কি ব্যাকগ্রাউন্ড এই প্রপার্টি দুটো সেম না। এখন প্রথমে পাচ্ছে কালার, পরে পাচ্ছে কি ইমেজ, তাহলে এই ভ্যালুটা রিপ্লেস না, এ ইউজ করলে আবার দুইটা জিনিস একসাথে পাচ্ছি না। আগে যখন আমি কি ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ আলাদা আলাদা ইউজ করতেছিলাম, আমি দুইটাই একসাথে পাচ্ছিলাম, আর যখন শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি লিখতেছি তখন শুধু কি একটা পাবো। তাহলে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই। একটু ক্লিয়ার সবাই? ওকে ফাইন, এরপর দেখি এটা ইউজ করা যায় কিনা, আমরা একটু টেস্ট করে চলেন। ওই প্রায়োরিটি যেটা লাস্টে সেটার প্রায়োরিটি বেশি। আমি ব্যাকগ্রাউন্ড সাইজে এটা কি এখান থেকে কেটে দিলাম, এখানে আসতেছে, হ্যাঁ এখানে এসে লিখলাম কি কাভার। ওকে, হয়ে গেছে এটা ধ্বংস, তাহলে তো হচ্ছে না জিনিসটা, আসছে। আবার এর পার্সেন্টেজ দিয়ে দেখি তো একটা, এবার 50%, 50%, তাহলে হচ্ছে। আর তাহলে কাবাদ দিয়ে আবার দেখি, কাবাদ দিছিলাম তো না, নাই তো, ওটা অফ। তাহলে ফ্রি মানে এভাবে এটারে নেওয়া যাচ্ছে না,
তাহলে এটা বাদ, এটার আগে সিস্টেমে ফিরাই দিই এটারে। নূরফিট নেওয়ার পর হাওয়া হয়ে গেছে। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে মনে নিচ্ছেন, দেখেন শুধু ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিন, শুধু ব্যাকগ্রাউন্ড, ইমেজটা কাটে দেন পাশে। আচ্ছা এটা এই যে এটা সবাই দিকে খেয়াল করেন, আমি নোরফিট লিখলাম না, আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজের পাশে নোরফিট লিখলে কাজ করবে না, লিখতে হবে ব্যাকগ্রাউন্ডের পাশে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লিখলে এটার মধ্যে যদি আপনি ইমেজ ইউজ করেন তার পাশে আপনি নোরফিট ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে যদি ইমেজ ইউজ করেন তার সাথে নোরফিট ইউজ করতে পারবেন না, হইলেও বাদ দেন, হবে না। ওকে, আচ্ছা এবার আসেন এই এটার ব্যাপারে আসি আমরা একটু। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার এটা হয় কিনা দেখি চলেন। হ্যাঁ এক কোনায় গেছে না? আচ্ছা আমরা একটু এখানে দিই, সেন্টারটা বসাই দেখি হয় কিনা। হচ্ছে, তাহলে আরেকটা কোড বেঁচে গেল না আমাদের। আচ্ছা ওটা ফিক্সড না কিন্তু এটা এখন, এটার টেক্সচারের মাঝখানে আনলে ভালো বোঝা যাবে, টেক্সচারের মাঝখানে নিয়ে আসি আমি, অথবা এটার লেফটে নিয়ে যাই, তাহলে তো হচ্ছে এই কথা। দেখেন সুন্দর মতো দেখা যাচ্ছে। ওকে ফাইন, অ্যাটাচ ফিক্সড, অ্যাটাচমেন্টটা যদি এখানে কাজ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, একটার মধ্যে সব। ওকে ফিক্সড, হ্যাঁ আল্লাহ আল্লাহ করেন যদি হয়ে যায়। ঘটনা দেখতেছেন কি ঘটাইছে, হয়ে গেছে। তাহলে দেখেন আমার 1 2 3 4 চারটার প্রপার্টির কাজ একটার মধ্যে হয়ে যাচ্ছে, এটা ভালো না? শুধু ব্যাকগ্রাউন্ড। তাহলে প্রথমে আমরা পাচ্ছি কি, এবার একটা যদি দেখেন এখানে কিন্তু আগে বারের কোনো ইস্যু নাই, আপনি নো রিপিট দিলে ওরা বুঝবে এটা কার জন্য, ব্যাকগ্রাউন্ড রিপিটের জন্য। লেফট রাইট সেন্টার দিলে ওরা বুঝবে কার জন্য, ব্যাকগ্রাউন্ড পজিশনের জন্য। ফিক্সড স্ক্রল এগুলো দিলে বুঝবে কার জন্য, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের জন্য। খেলা শেষ। আচ্ছা এবার একটা জিনিস দেখেন, তার আরেকটা লাস্ট একটা দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটার পরিবর্তে আমরা শুধু ইউজ করতে পারতেছি কি, শুধু ব্যাকগ্রাউন্ড। এই ধরনের যে প্রপার্টিগুলো আছে, যে বড় বড় প্রপার্টি আছে, ওগুলোর পরিবর্তে ছোট একটা প্রপার্টি যদি আমরা ইউজ করতে পারি, সে প্রপার্টিকে বলা হয় কি বলা হয়? যাই এখানে এরা এরা কি বলে এটা দেখে আসি না, ওদেরটা না দেখালে তো হবে না। এই কি আছে এখানে, শর্ট এন্ড প্রপার্টি। যদি হচ্ছে এরকম অনেক ধরনের প্রপার্টি থাকে, ওগুলা থেকে একটা মানে কমন একটা প্রপার্টি নিয়ে ইউজ করতেছি বা শর্ট করে ইউজ করতেছি, এটাকে বলা হয় কি, শর্ট এন্ড প্রপার্টি। এটা ভালো করে শিখে রাখেন যে শর্ট প্রপার্টি কি, কিভাবে শর্ট প্রপার্টি হয়, কিভাবে হয়। যে হচ্ছে আপনার একই ধরনের অনেকগুলো প্রপার্টি আছে, আমরা ওগুলা থেকে একটা কি কমন নিয়ে ইউজ করতেছি, সেটা হচ্ছে কি শর্ট এন্ড প্রপার্টি, বা শর্ট করে ইউজ করতেছি, সেটা হচ্ছে শর্ট এন্ড প্রপার্টি। ক্লিয়ার সবাই? তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, শর্ট এন্ড প্রপার্টি কি, শুধু ব্যাকগ্রাউন্ড। আর শুধু ব্যাকগ্রাউন্ড নিলে সুবিধা হচ্ছে কি, এখানে আমরা একই সাথে অনেকগুলো ভ্যালু লিখতে পারবো। ওকে ফাইন, ক্লিয়ার? ওকে, এখানে কিছু লিখা আছে না আমার, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডগুলো চাইলে আমরা ছোট বড় করতে পারবো, লিখাগুলোকে। লিখা ছোট বড় করার প্রপার্টি কি, লিখা ছোট বড় করার প্রপার্টি কি, ফন্ট সাইজ। ওকে ফাইন, ফন্ট সাইজ। এখান থেকে মনে করেন যে কি 30 পিক্সেল, 30 কি লিখলাম পিক্সেল। ওকে, দেখেন তো সবগুলো বড় হয়ে গেছে না নাকি? আচ্ছা আবার দেখেন তো এগুলা কি সবগুলো H1 না? এই সবগুলো H1। আমি হচ্ছে যে কোড লিখছি কার মধ্যে, H1 এর মধ্যে না বডির মধ্যে? ওকে ফাইন, তাহলে বডির মধ্যে লিখলাম ফন্ট সাইজ 30 পিক্সেল, H1 এ পেয়ে যাচ্ছে। ঘটনা কি, এটা হচ্ছে চাইল্ড, এটা চাইল্ড, বডির চাইল্ড, এই জন্য হচ্ছে বডির মধ্যে যত টেক্সট আছে সবগুলো 30 পিক্সেল পেয়ে যাবে। এবার যদি বিশ্বাস না হয় এগুলোর একটা পি বানায় দেখেন, দেখবেন যে পিও 30 পিক্সেল পেয়ে যাচ্ছে। দেখেন তো কোনটা হচ্ছে, এটা পাচ্ছে না, এটা আরেক ঝামেলা। তাই আবার কি করবেন, বিপদ না? আচ্ছা ইনহেরিট কেন লাগে, ইনহেরিট দেখি পাই কিনা। হ্যাঁ ওটা চাইল্ড মধ্যে মনে হচ্ছে না আর কি,
এটা হচ্ছে যে আপন সন্তান না, কেউ বুকের কেউ ফিটের, একটা কথা আছে না, ওইরকম অবস্থা। এটা তো পাচ্ছে না। স্যার ওই পি এর ফন্ট সাইজ ছোট, ওই ছোটটার উপরে 30 পিক্সেল দিয়ে ওই সাইজটা হচ্ছে। ওইটাই আমার মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমার এখানেও সেটাই হচ্ছে। পি গুলো ছোট ছিল, তারপরে ওই 30 পিক্সেল দিয়ে ওটা, কিন্তু H1 H2 এর সমান অত বড় হয়নি। রাইট, ঘটনাটা প্রমাণ করবো কেমনে আমি, এটা তো একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা দেখেন এখানে, এই আপনার একটা প্রমাণ দিই, এখানে 30 পিক্সেল যে পাইছে এটার প্রমাণ দিই, আমি প্রমাণটা খুঁজেছিলাম, আমাদের রজনী একটা বুদ্ধি দিয়েছে, আমি এটার প্রমাণটা দিই। আচ্ছা দেখেন, এটা নর্মালি একটা সাইজ আছে H1 এর, আচ্ছা পি এর একটা ডিফল্ট সাইজ আছে, পি এর সাইজ হচ্ছে ডিফল্ট সাইজ হচ্ছে কত, 16 পিক্সেল। হ্যাঁ আচ্ছা, এখানে আমার কথা হচ্ছে যে এখন এই 30 পিক্সেলটা কিন্তু আপনার এই পিও পাচ্ছে, H1 ও পাচ্ছে, পাচ্ছি কীভাবে সেটা হচ্ছে যে একটা কথা। এদের ডিফল্ট সাইজ আছে না, ওই ডিফল্ট সাইজের 100% ধরে রেশিও অনুযায়ী সে হচ্ছে কি, এর জন্য 16-এর উপরে রেশিও অনুযায়ী 30 পিক্সেল পাচ্ছে, এটার যে সাইজ ছিল এর জন্য ওটার উপর রেশিও অনুযায়ী 30 পিক্সেল পাচ্ছে। একটু দেখেন, আমরা যদি এটা ইন্সপেক্ট করি, বিষয়টা একটু কথাটা কঠিন, এই জন্য যতটুকু বুঝতে পারেন ততটুকু বুঝলে হবে। দেখেন এখানে এই যে বডি, আমরা পি সিলেক্ট করছি, পি এর সাইজ কত দেখেন তো, 30 পিক্সেল। আমি যদি এখান থেকে 30 পিক্সেল তুলে দিই তাহলে কিন্তু ছোটো হয়ে গেছে, এটা পিটা দেখেন ছোটো হয়ে গেছে, তার মানে এটা কি, এটা যে ডিফল্ট সাইজ, ওই ডিফল্ট সাইজ অনুযায়ী 30 পিক্সেল পাচ্ছে। স্যার মেইনলি হচ্ছে পি এর সাইজটা কখনো মানে 8 পিক্সেল থেকে বড় হবে না। যদি এভাবে লিখি তাহলে হবে না, কিন্তু যদি আবার স্পেসিফিকভাবে পি এর মধ্যে দিই তাহলে ঘটনাটা উল্টা ঘটবে। দেন এটা একটা টেকনিক, মানে হচ্ছে যে আমি যদি প্যারেন্টের মধ্যে সাইজ দিয়ে দিই তাহলে এটা রেশিও অনুযায়ী ছোট বড় হবে। আবার যদি আমি যদি এটা থেকে বের হয়ে যাই, এটা থেকে বের হয়ে কি করলাম, স্পেসিফিক H1 জন্য দিচ্ছি ফন্ট সাইজ, এবার হচ্ছে যে এক্সাক্ট ঘটনাটা ঘটবে আর কি, 30 পিক্সেল। ওকে, আরেকটা দিচ্ছি পি এর জন্য, আরেকটা মানে S2 এর জন্য দেয়, তাহলে দেখবেন স্যার কোনটা S2 S2 নেই লাগবে না, একটু শিখলে হবে। দেখেন একটা দিলাম পি এর জন্য, একটা দিলাম কি H1 এর জন্য, সরাসরি এটা প্যারেন্ট চাইল্ডের কথা কি কারবার নেই, এখানে সরাসরি জিনিসটা হচ্ছে দুইটা 30 পিক্সেল। এবার দেখেন ঘটনা কি ঘটে, সবগুলো সমান হয়ে গেছে না, পি যা H1 তা সমান। মানে যদি হচ্ছে যে আপনি সরাসরি দিয়ে দেন তাহলে এক্সাক্ট আপনি কি মেজারমেন্টটা পাবেন, আর যদি প্যারেন্ট অনুযায়ী আসে তাহলে রেশিও অনুযায়ী এটা সেটা অনেক হিসাব নিকাশ কি করতে পারে আর কি। জি জি, মানে কোথায় বলতে হচ্ছে যে HTML এলিমেন্ট যেটা আছে না ওই নামে এক্স্যাক্টলি দিবেন, অথবা ওগুলোর মধ্যে ক্লাস সিলেক্টর লিখে এক্স্যাক্টলি দিবেন, তাহলে কি যা দিবেন ঠিকঠাক ওই অনুযায়ী কি পাবে, কারণ রেশিও কারণ মেজারমেন্টে সে যাবে না। আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম, কোন একটা হচ্ছে যে এলিমেন্টের বা টেক্সটের সাইজ যদি বড় ছোট করতে চাই, সরি এলিমেন্ট হবে না, আমরা টেক্সটে বলি সরাসরি, কোন একটা টেক্সটে যদি সাইজ বড় ছোট করতে হয় তাহলে সরাসরি আমরা তাকে কি দিয়ে দিব, সাইজ দিয়ে দিব, একদম সরাসরি যে টেক্সটটা চাচ্ছি সেই টেক্সটেরকে এলিমেন্ট ধরে অথবা হচ্ছে কি আইডি ক্লাস ধরে আমরা এভাবে কি সরাসরি ফন্ট সাইজ দিয়ে দিব। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এবার নেক্সট, এবার হচ্ছে যে দেখেন এই টেক্সটার হচ্ছে কি ঘনত্ব, মোটা চিকনের ঘনত্ব নর্মাল, এটার হচ্ছে কি একটু মোটাটা বেশি, এই মোটা চিকন ঘনত্ব এটার বলা হচ্ছে কি ওয়েট। ওকে, WEIGST ওয়েট। আমরা একটু যদি এখানে একটু আসি, ফন্ট ওয়েট লিখে সার্চ করে দিয়ে কি আসে, কি দেয় আমাদেরকে, অনেকগুলো রেজাল্ট দিছে, একটা রেজাল্ট W3 স্কুলের, আমরা ওটাতে ক্লিক করলাম, এখানে যাচ্ছে দেখেন তো, ফন্ট ওয়েট নর্মাল, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট 900 দেখা যায়। আচ্ছা নিচের দিকে আসি একদম, ফন্ট ওয়েট আপনার সিএসএসে যে ইয়াগুলো দেওয়া আছে আর কি, এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে সবগুলো দেখবেন যে সিনটেক্স লেখা আছে, প্রপার্টি লেখা আছে, ভ্যালুগুলো দেওয়া, যতগুলো ভ্যালু সাপোর্ট করে সবগুলো ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, কি কি সাপোর্ট করে ফন্ট ওয়েটে দেখেন তো, নর্মাল, বোল্ড, বোল্ডার, লাইটার, নাম্বার, ইনিশিয়াল, ইনহিট। নর্মাল মানে ডিফল্ট যা আছে তা ওকে থাকবে। এবার মনে করেন যে আমি এটা লিখে দিলাম, লিখে দিলে সে আবার নর্মাল হয়ে যাবে। আপাতত নর্মাল বলতে আমরা বুঝবো যে হচ্ছে কি নর্মাল মানে এটার কোনো এরিয়া থাকবে না, মানে মোটা চিকেন করবে না, নর্মাল একটা ফরম্যাটে নিয়ে ডিফল্ট ফরম্যাটের মধ্যে নিয়ে আসবে, অনেকটা পি যেভাবে পাচ্ছে আর কি এরকম একদম সাদাসিধে ভাবে নিয়ে আসবে। বোল্ড,
তাহলে যেটা নর্মাল ছিল সেটা একটু মোটা করবে। বোল্ডার যেটা নর্মাল ছিল সেটাকে আরেকটু মোটা করবে। লাইটার এটা একটা নর্মালের মতো, মানে হচ্ছে যে এরকম মোটা দাদা হবে না, সেটা কি নর্মাল সাইজে চলে আসবে। আমি ডিফল্ট বলতে নর্মাল বলতে যে পি এর ওইটা বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, ক্লিয়ার একটু। আর নাম্বার বলতে হচ্ছে কি দেখেন 100 200 300 400 500 600 এইভাবে নাম্বার। ওকে, এবার এই যে বোল্ড ইকুয়াল টু মনে করেন হলো 600, বোল্ডার ইকুয়াল টু মনে করেন 800। ওকে, এইভাবে মেজারমেন্টগুলো হয় আর কি। মানে আমি চাইলে নাম্বার দিয়ে নাম্বার দিয়ে করতে পারো, তাহলে টেক্সট দিয়েও করতে পারো। ওকে, তাহলে আমি যদি এখানে আসি, দেখেন এটা চিকন আছে না, আমি বললাম কি ফন্ট ওয়েট 600। ওকে, আউটপুটে আসি, দেখেন তো এখন কোনটা পি আর কোনটা এটা বোঝা যায়, গড়াটা সেম হয়ে গেছে না। আর এখানে লিখলাম বোল্ড, একই না আউটপুট, ঠিক আছে। তাহলে 600 ইকুয়াল টু বোল্ড, একই। আচ্ছা, আবার এটারে আসলাম, এখানে এসে বলতেছে কি ফন্ট ওয়েট 400। দেখেন তো আগে পি যেরকম ছিল ওরকম হয়ে গেছে না। ওকে, ডায়েটে চলে আসছে। এবার এখানে লিখেন নর্মাল, একই সেম। বাকি ছিল কি লাইটার একটা ছিল, এটার দিয়ে দেখি কি হয়, ঘটনা কি ঘটাতে পারে সে। আর চিকন হয় কিনা এটা খেয়াল করেন তো ভালো করে সবাই, বড় বড় চোখ করে। কিছু হচ্ছে? কিছু হচ্ছে না। নর্মাল লাইটারটা অনেকটা সেম, এই জন্য এটা খালি চোখে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার যদি আনতে পারেন তাহলে কিছু একটা হইলে হইতে পারে। ওকে, বোল্ডার মানে হচ্ছে কি অনেক বেশি মোটা। বোল্ডার হ্যাঁ, প্রায় একই রকম না, খুব বেশি হয় না। আচ্ছা, তাহলে এখানে কাজ জিনিস হচ্ছে যে আপনার নর্মাল বোল্ড, এই দুটো বেশি কাজ নেই। 400 600 এই দুটো হচ্ছে কাজ জিনিস। মোটাটা চিকন করতেছে, চিকনটা মোটা করতেছে, শেষ। ঘটনা ক্লিয়ার? আচ্ছা, ওই এটা কে কইছে? এটা অফিস জরিমানা করলাম না, থাক। 400 নর্মাল, 400 এই কথা, ঠিক আছে। ঘনত্ব আর কি কমানো বাড়াচ্ছে, এই নাম্বার, এটাই নাম্বার। ওকে, ক্লিয়ার সবাই? জি জি, এটা নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এই ইনহেরিট ইনিশিয়াল নিয়ে আপনারা দেখবেন, আর পিছুগুলো আজকে অফ করে যান, বাসা গিয়ে কাজ করেন। কোনো প্রবলেম হলে গ্রুপে শেয়ার করেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।